কুমার বিলয়, শান্ত হও। সর্দারের মৃত্যুর প্রতিশোধ আমরা অবশ্যই নেব। সমগ্র পল্লব রাজ্য সহ কাশী ভূমি চালিয়ে দেব আমরা। শুভদৃষ্টির সময় অবগুণ্ঠন সরাবার প্রয়োজন নেই। আমি তো এমনিতেই মুখশ্রী দেখতে পাবো না। কি হলো সখী, কিছু বলছো না কেন? তুমি কি অসুস্থ নাকি? আর কক্ষ এত অন্ধকার কেন? এই প্রথম ভালো করে তার চেহারা দেখতে পেল উল্লসী। অত্যন্ত রূপবান ও সুপুরুষ এই রাজকুমার, কিন্তু তার চোখ দুটি রক্ত লাল রঙের অস্ত্র দিয়ে বাঁধা। দস্যু দলপতি আমার কি ক্ষতি করবে? আমি তরবারি চালাতে চাই না। যাতে ভবিষ্যতে কখনো তোমার সাথে পুনরায় সাক্ষাৎ হলে চোখ বন্ধ করেও তোমাকে হত্যা করে আমার চোখে বাঁধা বস্ত্রখণ্ডের রঙে তোমার দেহে রক্ত স্রোত বইয়ে প্রতিশোধ নিতে পারি। নমস্কার। গল্প, কথা ও কাহিনীর আজকের উপস্থাপনা পদ্মরাগের কলমে দশাশ্বমেধ। গঙ্গার তীরে অবস্থিত প্রাচীনতম ও সবচেয়ে পবিত্রতম ঘাটগুলির মধ্যে অন্যতম কাশীর দশাশ্বমেধ ঘাট। পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান ব্রহ্মা এখানে ভগবান শিবকে স্বাগত জানাতে 10টি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। আজকের এই গল্পের মূল কেন্দ্রস্থল কাশী রাজ্য এবং দশাশ্বমেধ ঘাট। বীরত্ব, আত্ম অহংকার এবং সর্বোপরি প্রেম একাকার হয়ে যায় এই কাহিনীতে। শুরু হচ্ছে দশাশ্বমেধ। কাশীর দশাশ্বমেধ ঘাট। সামনে সন্ধ্যার অস্তমিত সূর্য ও আধো অন্ধকার দেখতে দেখতে কাশীর রাজকুমারী প্রমুগ্ধা ভাবছিল তার জীবন সূর্য অন্ধকারে ডুবে গেল। কারণ তার বিবাহ স্থির হয়েছে পল্লব রাজকুমার ধ্রুবকের সাথে, যিনি অন্ধ। এই বিবাহ রাজনৈতিক কারণে অনুষ্ঠিত হচ্ছে। কাশীরাজের একটি কন্যা, তার পুত্র সন্তান নেই। তার রাজ্য, তাই তিনি তার অবর্তমানে কন্যা প্রমুগ্ধাকে দিয়ে যেতে চান। কিন্তু তিনি চান না তার কন্যার বিবাহের পর তার জামাতা কাশী রাজ্যের সর্বে সর্বা হয়ে উঠুক। তাই অধিক ক্ষমতাবান জামাতা কাশী রাজ্যের চাই না। সেক্ষেত্রে পল্লব রাজ্যের অন্ধ কুমার ধ্রুবককে তার জামাতা রূপে উপযুক্ত মনে হয়েছে। বিবাহের পূর্বে কেউ কাশী রাজকুমারী প্রমুগ্ধার ইচ্ছে অনিচ্ছা জানতে চায়নি। অবশ্য এ প্রশ্ন অবান্তর। রাজকন্যাদের বিবাহ তাদের ইচ্ছে অনুসারে হয় না। অবশ্য তার বিবাহে কাশীরাজ মনে করছে আরেকটি সমস্যার সমাধান হবে। কাশীতে দস্যুর আক্রমণ বৃদ্ধি পেয়েছে। এক দুর্ধর্ষ দস্যু গোষ্ঠী, যাদের দলপতির নাম উবলয় এবং তার ছেলে বিলয় মিলে কাশীতে তাণ্ডব শুরু করেছে। রাজার সেনাবাহিনী তাদের কিছুতেই ধরতে পারছে না। তাই কাশীরাজ পল্লব রাজ্যের থেকে কিছু সেনা পাঠাবার অনুরোধ পল্লব রাজাকে করেছেন। পল্লবরাজ কাশীরাজকে প্রতিশ্রুতি দিয়েছে বিবাহ সম্পন্ন হয়ে গেলে কাশীতে সেনা প্রেরণ করবে। পল্লবরাজেরও ব্যক্তিগত আক্রোশ আছে কাশীর এই দস্যু গোষ্ঠীর প্রতি। কারণ পল্লব রাজকুমার ধ্রুবক এই দস্যু আক্রমণ দ্বারা আহত হয়ে তার দৃষ্টিশক্তি হারিয়েছে। তাই পল্লবরাজও কাশীর এই দস্যু গোষ্ঠীর প্রতি প্রতিশোধ নিতে বদ্ধপরিকর। কাশী রাজকুমারী প্রমুগ্ধা সূর্য অস্ত যাবার সাথে সাথে ঘাটের তীরবর্তী মন্দিরগুলিতে সন্ধ্যা আরতি আরম্ভ হতেই দ্বীপের আলোকে ধূপের সুবাস নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে দশাশ্বমেধ ঘাট থেকে তার মহলের দিকে পা বাড়াতেই দেখল অদূরে ভিড়ের মধ্যে একটি মেয়ে তরবারি নিয়ে অস্ত্র খেলা দেখাচ্ছে। এমন নিপুণ নিশানা দেখে কাশী রাজকুমারী একটু চমৎকৃত হলো, আর মনে মনে তার আক্ষেপও হলো সে রাজকন্যা হয়ে অস্ত্রবিদ্যা জানে না, আর এখন এক অন্ধ রাজকুমারের স্ত্রী হবে ভেবে নিজেকে আরো অসহায় লাগছিল কাশী রাজকুমারী প্রমুগ্ধা। রাজকুমারী আর বিলম্ব না করে মহলের দিকে চলে গেল। দশাশ্বমেধ ঘাটের ধারে তখনও মেয়েটি তরবারি চালিয়ে নানা কলা কৌশল দেখাতে মত্ত হয়ে গেল। কিছুক্ষণ পরে তার পিতা এসে তাকে ডেকে বলল, উল্লসী, সর্দার তোকে এই পথে তরবারি চালনা করতে দেখলে রেগে যাবে। এখন চল এখান থেকে। পিতার ডাকে মেয়েটি একটু অসন্তুষ্ট মনে তরবারি নামিয়ে তার পিতার সাথে গৃহের পথ ধরল। আজকে তরবারি খেলা দেখিয়ে সে বেশ কিছু মুদ্রা উপার্জন করেছে। সেই মুদ্রা সে তার পিতাকে দিতে তার পিতা বলল, একবার তোর বিবাহ শুধু দস্যু দলপতির পুত্রের সাথে হয়ে যাক,
দস্যু দলপতি তোর তরবারি খেলা দেখেই তো তার পুত্রের ভাবী বধূরূপে তোকে নির্বাচিত করেছে। কিন্তু পিতা, আমি যে দস্যু দলপতির পুত্রকে কখনো দেখিনি। আর তুমি জানো, এই রাজ্যে সবাই তাদের অপছন্দ করে। আমি কিনা শেষে এই দস্যু স্ত্রী হব? আমার মতো গরিব লোকের পক্ষে তোর এর থেকে ভালো ঘরে বিবাহ দেওয়া সম্ভব নয়। আর দস্যু দলপতি উবলয় নিজে আগ্রহ দেখিয়ে তোকে তার পুত্রের জন্য পছন্দ করেছে। সেখানে আমি আপত্তি করলে যদি সে আমাদের কোনো ক্ষতি করে, আমার কথা না হয় থাক, কিন্তু তোর যদি কোনো ক্ষতি সাধন করে, এই ভেবে ভয়ে আমি এই বিবাহে সম্মতি দিয়েছি। দস্যু দলপতি আমার কি ক্ষতি করবে? আমি তরবারি চালাতে জানি। মেয়ের মুখ চেপে ধরে তখনই তার পিতা আশঙ্কিত স্বরে বলল, এসব কি বলছিস? দস্যু দলপতির বিরুদ্ধে তুই তরবারি উঠাবি? ওর কত ক্ষমতা তুই জানিস? চল চল, এখনই চল এখান থেকে। দশাশ্বমেধ ঘাট থেকে ফেরার পথে আধো অন্ধকারে পিতার অসহায় ভীত চেহারা দেখে একটু নিরাশ হলো উল্লসী। কি করবে সে? তার ভাগ্যে হয়তো এই লেখা আছে। ওদিকে কাশী রাজকুমারী প্রমুগ্ধা রাজমহলে নিজের কক্ষে বসে উল্লসীর মতোই এক কথা ভাবছিল। তার ভাগ্যে শেষমেশ এক অন্ধ রাজকুমার স্বামী হিসেবে লেখা ছিল। এক দাসী এসে অনুমতি চাইল তার কেশ বিন্যাস করার। রাজকুমারী তাকে জানালো তার প্রয়োজন নেই, কারণ রাজকুমারী প্রমুগ্ধা মনে মনে মেনে নিল কি হবে তার কেশ বিন্যাস ও সাজ শৃঙ্গার করে। তার স্বামী তো কখনো তার রূপ দেখতেই পাবে না। এই দুঃখে রাজকুমারী প্রমুগ্ধা বিবাহ স্থির হওয়া পর্যন্ত পল্লব রাজকুমার ধ্রুবককে একটি বারও দেখল না। বিবাহের দিন যত এগিয়ে আসছে, দস্যু দলপতি উবলয় খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে। অবশেষে তার একমাত্র পুত্র বিলয়ের বিবাহ এমন এক কন্যার সাথে সে স্থির করেছে, যে কন্যা ভালো তরবারি চালনা করতে জানে। আর দস্যু দলপতি উবলয়ের চিন্তা নেই। পুত্রের বিবাহের পরে সে এবারে দস্যুবৃত্তি থেকে অবসর নেবে। তার পুত্র ও পুত্রবধূ তার দস্যু গোষ্ঠীর ভার নেবে। বিবাহের পূর্বে দস্যু দলপতি এক দুঃসংবাদ পেল। কাশীর রাজকুমারীর বিবাহ উপলক্ষে পল্লব রাজ্য থেকে তাদের দস্যুর দলকে ধরতে সেনাবাহিনী আসছে। দলপতি উবলয় তার পুত্র বিলয়কে জানালো অবিলম্বে এই সেনাদের কাশী আসা বন্ধ করা প্রয়োজন। তাই দলপতি উবলয় কিছু দস্যু সহ কাশী ও পল্লব রাজ্যের সীমান্তে চলে গেল। উদ্দেশ্য কাশী আসার পূর্বে পথেই পল্লব সেনাদের অতর্কিতে আক্রমণ করা। যাবার পূর্বে দলপতি উবলয় তার পুত্র বিলয়কে জানালো বিবাহ যেই দিনে স্থির আছে সেই দিনেই হবে, তার পূর্বে সে ফিরে আসবে। পুত্রকে এই কথা বলে গেলেও বিবাহের দিন দস্যু দলপতি কাশী ফিরে আসতে পারল না। আর ঘটনাচক্রে তার পুত্র বিলয়ের বিবাহ যেদিন, সেই একই দিনে কাশী রাজকুমারী প্রমুগ্ধারও বিবাহ। দুটি ডুলি সেদিন কাশীর দশাশ্বমেধ ঘাট ধরে পথে বেরোলো। একটি রাজকীয় ডুলি কাশীর রাজমহল থেকে রাজকুমারী প্রমুগ্ধাকে নিয়ে বেরোলো, আর একটি সাধারণ মানের ডুলিতে করে উল্লসী তার দস্যু স্বামীর কাছে চলল। পথে হঠাৎ প্রবল ঝড় বৃষ্টিতে দুটি ডুলিকে বনের মধ্যে থামতে হলো। দুটি ডুলি অদূরে থেমে অপেক্ষা করতে লাগলো কখন ঝড় বৃষ্টি থামবে। দুই কন্যা ডুলিতে বসে ভাবছিল কি দুর্ভাগ্য তাদের। এদিকে ঝড়ের বেগ এত প্রবল হলো যে ডুলি দুটি প্রায় ভেঙে পড়বার উপক্রম হলো। দুই ডুলি বাহকরা দুই কন্যাকে পরামর্শ দিল ডুলির মধ্যে থেকে বেরিয়ে বৃক্ষতলে এসে দাঁড়াতে। রাজকুমারী প্রমুগ্ধা অবগুণ্ঠন সহ তার কয়েকজন দাসী নিয়ে একটি বৃক্ষতলে এসে দাঁড়ালো। সেই বৃক্ষ থেকে অদূরে আর এক বৃক্ষতলে অবগুণ্ঠন সহ উল্লসী এসে দাঁড়ালো। ঠিক সেই মুহূর্তে প্রবল বজ্রপাত শুরু হলো। দুই ডুলির ডুলিবাহকগণ রাজকুমারী প্রমুগ্ধার দাসীরা সব ছত্রভঙ্গ হয়ে এদিক ওদিক ছড়িয়ে পড়ল। দুই কন্যা একাকী অবগুণ্ঠন সহ দুই বৃক্ষতলে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে লাগলো। এদিকে ঝড় বৃষ্টি বজ্রপাতের সাথে বনের মধ্যে রাতের অন্ধকার নেমে এলো। দুই কন্যা তখনও একাকী বৃক্ষতলে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে বাকিরা কে কোথায় গেল অনুসন্ধান করতে করতে বৃক্ষতল থেকে বেরিয়ে সামনের দিকে অন্ধকারে এগিয়ে গেল। এমন সময় অবগুণ্ঠনের মধ্যে রাজকুমারী প্রমুগ্ধা শুনল কিছু পুরুষ কণ্ঠ তাকে যেন উদ্দেশ্য করে বলল ডুলিতে গিয়ে বসতে।
রাজকুমারী প্রমুগ্ধা তাদের অনুসরণ করে ডুলিতে এসে বসল। সেই ডুলির অবশ্য তখন ঝড়ের মুখে পড়ে হতশ্রী দশা। সেটা রাজকীয় সৌন্দর্য আর নেই। রাজকুমারী প্রমুগ্ধা ভাবল, যাক ভালোই হলো, এই সাধারণ ডুলিতে করেই সে পল্লব রাজ দরবারে যাবে। এদিকে উল্লসী তার ডুলি ও ডুলিবাহকরা বনের মধ্যে কোথায় গেল তাদের অনুসন্ধান করতে অন্ধকারে একটু এগিয়ে যেতেই কিছু নারী এসে তাকে একটি ডুলি দেখিয়ে বসতে বলল। উল্লসী একবার তার মুখের সামনে থেকে অবগুণ্ঠন সরাতে গেলে এক নারী তাকে বারণ করে বলল, শুভ দৃষ্টির সময় অবগুণ্ঠন সরাবেন রাজকুমার। উল্লসী এবারে অবাক হলো, তাকে এরা রাজকুমারী বলে সম্বোধন করছে কেন? আর এই কন্যারা তো আগে ছিল না, এরা কোথা থেকে এলো? উল্লসী কিছু অভিব্যক্তি প্রকাশ করার আগেই সেই কন্যারা তাকে এক প্রকার জোর করে ডুলির ভেতরে বসিয়ে দিল। উল্লসী আবার কিছু বলতে যাবার আগেই তার ডুলি নড়ে উঠে বাহক সহ চলতে শুরু করলো। উল্লসী বুঝলো কোথাও কিছু একটা ভুল হয়েছে, কিন্তু কী ভুল হয়েছে সেটা সে বুঝতে পারলো যখন সেই ডুলি তাকে নিয়ে এক বিশাল মহলে প্রবেশ করেছে। উল্লসী বুঝলো এটা কোনো দস্যু আবাসস্থল হতে পারে না। যদিও তার সাথে তার পিতা নেই, তবু উল্লসী অনুমান করলো তার ডুলি পরিবর্তন হয়ে গেছে হয়তো। সেটা স্পষ্টতর হলো তার বিবাহের শুভদৃষ্টির পূর্বে বিবাহ মণ্ডপে উল্লসী তার অবগুণ্ঠনের মধ্যে শুনতে পেল এক পুরুষ কণ্ঠ। সে বলে উঠল, শুভদৃষ্টির সময় অবগুণ্ঠন সরাবার প্রয়োজন নেই। আমি তো এমনিতেই মুখশ্রী দেখতে পাবো না। উল্লসী অবগুণ্ঠনের মধ্যেই রইল, আর তার বিবাহ সেই পুরুষের সাথে হয়ে গেল যার প্রকৃত পরিচয় পল্লব রাজ্যের অন্ধ রাজকুমার ধ্রুবক। ওইদিকে কাশীর রাজকুমারী প্রমুগ্ধাও জানতে পারল না তার বিবাহ হয়ে গেল সেই দস্যু পরিবারে, যেই দস্যু গোষ্ঠীদের ধরতে তার পিতা তার বিবাহ পল্লব রাজকুমারের সাথে স্থির করেছিল। বিবাহের সময় সেও ইচ্ছা করে অবগুণ্ঠন সরায়, কারণ সে অন্ধ স্বামীর সাথে শুভদৃষ্টি বিনিময় করতে চায়নি। কোনো বয়োজ্যেষ্ঠা নারী তার অবগুণ্ঠন হাত দিয়ে সরাতে গেলে সে নীরব আপত্তিতে তার মুখ সরিয়ে নিয়েছে। ঠিক তখনই সে শুনতে পেয়েছে এক উদ্ধত পুরুষ কণ্ঠ। থাক থাক, পিতা যাকে পছন্দ করেছে তার চেহারা আর কি দেখব? কেউ কিছু জানতে পারল না, বুঝতে পারল না। শুধু সেদিন দশাশ্বমেধ ঘাট সাক্ষী রইল এই দুই ভুল বিবাহের। কারণ এই দুই বিবাহের পরে বিবাহের পরিত্যক্ত ফুল ও অন্যান্য সামগ্রী এই ঘাটের জলে ভাসিয়ে দেওয়া হলো। সেই সাথে ভেসে চলল দুই কন্যার ভাগ্যলিপি, দুই অজানা পথে। বিবাহের পরবর্তী ফুলসজ্জার কক্ষে বসে কাশীর রাজকুমারী ভাবছিল, এই কেমন বিবাহ? তার মুখ এখনো অবগুণ্ঠনে ঢাকা। এই অবগুণ্ঠনের জন্য সে বিবাহের সময় তার স্বামীর চেহারা ঠিক করে দেখতে পায়নি। অবশ্য দেখতে ইচ্ছাও তার হয়নি। কিন্তু বিবাহ সম্পন্ন হতেই চারপাশ থেকে এমন হাসির রোল আর কোলাহল সে শুনতে পেল, যা শুনে রাজকুমারী প্রমুগ্ধা ভাবছিল, পল্লব রাজপুরীতে কি এইভাবে নববধূকে অভ্যর্থনা জানানোর রীতি প্রচলিত? বিবাহের রীতিনীতির সাথেও সে অপরিচিত। এখন বিবাহ শেষে ফুলসজ্জা কক্ষে একা বসে কাশী রাজকুমারীর মনে পড়ল সেই ঝড়ের পরে ডুলিতে ওঠার পর থেকে সে তার দাসীদের আর দেখেনি। হঠাৎ দ্বারের শব্দ হতে রাজকুমারী প্রমুগ্ধা স্থির হয়ে অবগুণ্ঠনের মধ্যে মাথা নামিয়ে বসল। এমন সময় সেই উদ্ধত পুরুষকণ্ঠ তাকে বলল, আমরা কেউ একে অপরকে আগে দেখিনি। আমার পিতা তোমাকে পছন্দ করেছে, তিনি আজ উপস্থিত ছিলেন না। তুমি নির্ভয়ে এখানে অবস্থান করো। আমার মাথা নেই, এখানে নারী সংখ্যাও কম। কোনো অসুবিধা হলে আমাকে জানিও। আমি আবার তরবারি চালাতে ভালো পারি, কিন্তু নারীর হৃদয় ভালো বুঝতে পারি না। কাশী রাজকুমারী প্রমুগ্ধাই প্রথম তার স্বামীর কথা শুনল। প্রথমেই তার মনে হলো পল্লব রাজকুমারের কথায় শিষ্টাচারের অভাব স্পষ্ট। সে একবারও তাকে রাজকুমারী বলে সম্বোধন করল না। পল্লব রাজকুমার তরবারি ভালো চালাতে জানে বলল। এক দৃষ্টিশক্তিহীন রাজকুমার তরবারি কি করে চালাতে পারে? কাশী রাজকুমারী প্রমুগ্ধা তার স্বামীকে কিছু বলতে যাচ্ছিল, এমন সময় দ্বারে করাঘাত পড়ল। একজন বাইরে থেকে উচ্চস্বরে কাঁদতে কাঁদতে বলল, কুমার, দুঃসংবাদ আছে। আপনার পিতা আর জীবিত নেই। পল্লব সেনাদের হাতে তিনি নিহত হয়েছেন। সাথে সাথে পদশব্দ শুনে কাশী রাজকুমারী প্রমুগ্ধা তার অবগুণ্ঠন সরিয়ে চমকে উঠল। এ কি শুনল সে, এবং এ কি দেখছে সে?
এই কক্ষ অন্তত রাজকক্ষ তুল্য নয়, অত্যন্ত সাধারণ কক্ষ এটি। আর দ্বারের বাইরে তার স্বামী যে এক্ষুনি গেল, তার চলার গতি অত্যন্ত স্বাভাবিক ও দ্রুত। কোনো অন্ধ ব্যক্তি অন্তত এত দ্রুত পথে চলতে পারে না। দ্বারের বাইরে এ যেন বলল তার স্বামীর পিতৃবিয়োগ হয়েছে, তাও নাকি পল্লব সেনা তাকে হত্যা করেছে। এর অর্থ কি? কাশী রাজকুমারী দ্বারের দিকে ছুটে গেল। বাইরে ততক্ষণে কান্নার শব্দ উঠেছে। এক সুপুরুষ ও কঠিন পুরুষালী চেহারার যুবা একটি মৃতদেহের সামনে ভূপতিত হয়ে কাঁদছে। তাকে বাকিরা সান্ত্বনা দিয়ে বলছে, কুমার বিলয়, শান্ত হও। সর্দারের মৃত্যুর প্রতিশোধ আমরা অবশ্যই নেব। সমগ্র পল্লব রাজ্য সহ কাশী ভূমি চালিয়ে দেব আমরা। ভীষণ চমকে উঠল কাশী রাজকুমারী প্রমুগ্ধা। সে স্পষ্ট বুঝতে পারল তার ভুল স্থানে বিবাহ হয়েছে, আর এই ভুলের সূত্রপাত হয়েছে ঝড় বৃষ্টি শেষে ডুলিতে ওঠার পর থেকে। সে ভুল ডুলিতে উঠে পড়েছে, যার ফলস্বরূপ তার পল্লব রাজ্যের অন্ধ রাজকুমার ধ্রুবকের সাথে বিবাহ না হয়ে দস্যু কুমারের সাথে বিবাহ হয়েছে। যেই দস্যু গোষ্ঠী কাশীর চিরশত্রু, সেই গোষ্ঠীর বধূ সে এখন। একই ভাগ্যের পরিহাস। কাশী রাজকুমারী প্রমুগ্ধা ভাবছিল এর থেকে তার অন্ধ রাজকুমারকে বিবাহ করা সমীচীন ছিল। এখন কাশী রাজকুমারী কি করবে স্থির করতে পারল না। সে যদি নিজের সত্য পরিচয় ব্যক্ত করে, তাহলে এই দস্যুরা তাকে এখানেই হত্যা করে তাদের সর্দারের হত্যার প্রতিশোধ নেবে। কাশী রাজকুমারী প্রমুগ্ধা এদের কথায় এটুকু বুঝেছে, এখানে উপস্থিত কেউ তাকে আগে কখনো দেখেনি, এমনকি এই দস্যু কুমারও নয়। আর যে তাকে চিনতে পারত, সেই দস্যু দলপতি উবলয় এখন মৃত। তাই এখন নিজের পরিচয় গোপন রেখে চুপ থাকা সমীচীন বোধ করল প্রমুগ্ধা। পরে অবকাশ বুঝে এখান থেকে পলায়ন করতে হবে, এই পরিকল্পনা সে স্থির করল। কাশী রাজকুমারীর মতো আরেক কন্যা উল্লসীও তখন পল্লব রাজভবনে তার ফুলসজ্জার কক্ষে একাকী বসে এই এক পরিকল্পনা করছিল। সে বুঝতে পেরেছে তার ভুল স্থানে বিবাহ হয়েছে। একটা ভালো দিক হলো পল্লব কুমার অন্ধ, তাই তার প্রকৃত পরিচয় এই মুহূর্তে ফাঁস হবে না। কাশীরাজ তাকে অবগুণ্ঠনের মধ্যে চিনতে পারেনি, কিন্তু যত শীঘ্র সম্ভব তাকে এখান থেকে পলায়ন করতেই হবে। এরূপ ভাবার সাথে সাথে উল্লসী কক্ষের মধ্যে তার অবগুণ্ঠনরত অবস্থায় এক পুরুষ কণ্ঠ শুনতে পেল, যে তাকে উদ্দেশ্য করে বলছে, নিজের থেকে কিছু করতে যাওয়ার চেষ্টা করবেন না, তাতে আপনার সমূহ ক্ষতি হতে পারে। ভয় সন্ত্রস্ত হয়ে গেল উল্লসী এ কথা শুনে। এই অন্ধ পল্লব কুমার কি অন্তর্যামী নাকি? যে যা মনে মনে ভাবছে তাকে সে অনুমান করতে পেরেছে যে সে কোনো রাজকন্যা নয়। উল্লসী শুনেছে দৃষ্টিশক্তিহীনদের অন্যান্য ইন্দ্রিয় প্রখর হয়। উল্লসী একটু ভীত হয়ে তার অবগুণ্ঠন মুখের সামনে টেনে নিতে গেলেই সহসা তার মুখের উপর থেকে অবগুণ্ঠন সরিয়ে নিল পল্লব রাজকুমার ধ্রুবক। এই প্রথম ভালো করে তার চেহারা দেখতে পেল উল্লসী। অত্যন্ত রূপবান ও সুপুরুষ এই রাজকুমার, কিন্তু তার চোখ দুটি রক্ত লাল রঙের বস্ত্র দিয়ে বাঁধা। পল্লব রাজকুমার ধ্রুবক তাকে এবারে বলল, আমি আপনাকে দেখতে না পেলেও আপনি আমাকে দেখতে পান রাজকুমারী। তাই বলছিলাম, নিজের থেকে এমন কিছু করবেন না যাতে আপনার ক্ষতি হয়। এমনিতে আমার মতো এক দৃষ্টিহীনকে বিবাহ করে আপনি নিজের অনেকখানি ক্ষতি সাধন করে ফেলেছেন। আর যাতে আপনার ক্ষতি না হয় সেদিকে আমি লক্ষ্য রাখার চেষ্টা করব। এখন শুয়ে পড়ুন। তার মুখ থেকে রাজকুমারী সম্বোধন শুনে একটু নিশ্চিত হলো উল্লসী। যাক, তার প্রকৃত পরিচয় সম্বন্ধে তাহলে এখনো অবগত হয়নি পল্লব কুমার। পল্লব কুমার এক পৃথক শয্যায় গিয়ে শুয়ে পড়ল। তার চোখ তখনও বস্ত্রখণ্ডে বাঁধা। উল্লসী এক দৃষ্টিতে তখন এই অন্ধ কুমারকে দেখতে দেখতে এমন মুগ্ধ হয়ে গেল যে এক মুহূর্তের জন্য সে ভুলে গেল যে অবিলম্বে তাকে এখান থেকে পলায়ন করতে হবে, নতুবা তার প্রকৃত পরিচয় প্রকাশ হয়ে যাবে। উল্লসী শয্যায় শুয়েও নিদ্রারত পল্লব কুমারকে দেখতে লাগলো। পলায়নের পরিকল্পনা করলেও দুই কন্যার পক্ষে তা সহজে সম্ভব হলো না। দস্যু দলপতির মৃত্যুর পরে দস্যু কুমার বিলয় তার পিতার স্থানে দস্যু দলপতির পদ গ্রহণ করল। এতে তার স্ত্রী রূপে কাশী রাজকুমারী প্রমুগ্ধার নিরাপত্তা ব্যবস্থা আরও বৃদ্ধি পেল। তার গৃহের বাইরে যাওয়াও নিষেধ। তার ফলে কাশী রাজকুমারী আর নির্জনতা পায় না যে পলায়ন করতে সক্ষম হবে। তার পিতা কাশীরাজ রাজকন্যার বিবাহের সময় পল্লব রাজ্যে যাননি,
কারণ এই নিরাপত্তাজনিত কারণে। কাশীকে দস্যু আক্রমণ থেকে প্রতিহত করতে তিনি রাজমহলে অবস্থান করেছিলেন এবং তিনি তার কন্যাকে উপযুক্ত ব্যবস্থা সহ পল্লব রাজ্যে পাঠিয়ে দিয়েছিলেন। তিনি হয়তো এখনো পর্যন্ত প্রকৃত সত্য জানতেও পারেননি যে পল্লব রাজ্যের যুবরাজের সাথে তার কন্যার নয়, অন্য কোনো কন্যার বিবাহ হয়েছে। কাশীরাজ বিবাহ সম্পন্ন হয়েছে এই সংবাদ দূত মুখে পেয়েই সন্তুষ্ট হয়েছেন। কাশী রাজকুমারী মাতৃহীনা, তাই বিবাহ অন্তে রাজকুমারীর কুশল সংবাদ নেবার মতো কাশী মহলে তার রক্তের সম্পর্কের কোনো অন্তরঙ্গ লোক নেই। তার পিতা কাশীরাজ বিবাহের শর্ত অনুসারে পল্লব সেনা পেয়ে খুশি, আর দস্যু দলপতির হত্যার সংবাদ জেনে আরও আনন্দিত হয়েছেন। আর ওদিকে পল্লব রাজ পরিবারের নববধূ রূপে তো উল্লসীর আদর আর সম্মান এত বেশি যে তার পক্ষেও নির্জনতা খুঁজে পলায়ন করা সম্ভব হলো না। বিবাহের পরে পল্লবরাজ তাকে স্বামীর সেবা ও পরিচর্যার ভার দিতে চাইলে পল্লব কুমার ধ্রুবকই প্রতিবাদ করে তার পিতাকে জানালো কাশী রাজকুমারী তার স্ত্রী, সেবিকা বা দাসী নয়। রাজকুমারীকে তার সেবার ভার নিতে হবে না। এতে অবশ্য কাশী রাজকুমারী রূপে পল্লব রাজপুরীতে অবস্থান করা উল্লসী একটু নিশ্চিত হলো তাকে পল্লব কুমারের সাথে অধিক সময় অতিবাহিত করতে হবে না। উল্লসীর অবশ্য মাঝে মধ্যে সন্দেহ হয় এই পল্লব কুমার ধ্রুবক কি সত্যিই দৃষ্টিশক্তিহীন। বিবাহের পরদিন সকালে উল্লসী রাজ উদ্যানে একাকী পদচারণা করছিল আর মনে মনে পরিকল্পনা করছিল মহলের কোন প্রান্ত দিয়ে সে পলায়ন করবে। এমন সময় একটি বৃক্ষের ডাল তার অলক্ষ্যে মাথার উপর পড়তে গেলে সে চকিত দৃষ্টিতে দেখল রাজকুমার ধ্রুবক কোথা থেকে প্রায় ছুটে তার সামনে এসে তার মাথার উপরে হাত রেখে সেই ডাল ধরে নিচে ফেলে দিয়ে তাকে প্রশ্ন করল, আপনার আঘাত লাগেনি তো রাজকুমারী? আপনি দেখতে না পেলেও কিভাবে? আমি জন্মান্ধ নই। আপনার রাজ্য দস্যু দ্বারা আক্রান্ত হলে তাদের সঙ্গে যুদ্ধে আমি দৃষ্টিশক্তি হারাই। তার পূর্বে আমি অস্ত্রবিদ্যা ও শব্দভেদী কলা জানতাম। সেই অভ্যাসবশত আমি শব্দ অনুধাবন করে অনেক কিছু আগাম বিপদ উপলব্ধি করতে পারি। উল্লসী দেখল পল্লব কুমার শব্দভেদী কলায় যথেষ্ট নিপুণ। সেও অস্ত্রবিদ্যা জানে, তাই শব্দভেদী কলা সম্বন্ধে অবগত। উল্লসী বুঝতে পারছিল পল্লব কুমার ধ্রুবক অন্ধ হলেও অক্ষম নয়। সে বরং একটু সতর্ক হয়ে তার পলায়নের পরিকল্পনা করতে লাগলো, কিন্তু কোনো সুরাহা পেল না। একবার তার মনে হলো কোনো ক্রমে যদি কাশী যাওয়া সম্ভব হয় তাহলে সেখান থেকে সে মুক্ত হয়ে যাবে। আবার তার মনে হলো এইভাবে কি করে মুক্ত হবে? তাকে যে এখন পল্লব রাজমহলের সকলে কাশী রাজকুমারী রূপে চেনে। উল্লসী এখনো লোকচক্ষুর সামনে নিজেকে অবগুণ্ঠনের আড়ালেই রেখেছে। কাশী রাজকুমারীর কথা স্মরণ হতেই উল্লসীর মনে হলো প্রকৃত রাজকুমারী প্রমুগ্ধা এখন কোথায়? তার যেমন ভুলবশত পল্লব রাজকুমারের সাথে বিবাহ হয়েছে, রাজকুমারী প্রমুগ্ধারও কি ভুলবশত দস্যু কুমারের সাথে বিবাহ হয়েছে? বিবাহের পরদিন অবশ্য উল্লসী একটা সংবাদ পেয়েছে যে দস্যু দলপতি উবলয় পল্লব সেনার দ্বারা নিহত হয়েছে। এই সংবাদ তাকে খানিকটা হলেও স্বস্তি দিয়েছে, অন্তত এটা ভেবে যে এখান থেকে মুক্ত হতে পারলে তাকে আর দস্যু কুমার বিলয়ের কাছে ফিরতে হবে না। কিন্তু এখান থেকে সে যাবে কিভাবে? বর্তমান দস্যু দলপতির স্ত্রী হয়ে রাজকুমারী প্রমুগ্ধাও এদিকে পলায়নের নানা রকম পরিকল্পনা করে। একদিকে এই দুই কন্যা এখনো পর্যন্ত সুরক্ষিত আছে যে তাদের স্বামীরা এখনো পর্যন্ত তাদের অঙ্গ স্পর্শ করেনি বা কোনো প্রকার অনুরাগ প্রকাশ করেনি। নবনিযুক্ত দস্যু দলপতি বিলয় তার পিতৃহত্যার প্রতিশোধ নিতে এত বদ্ধপরিকর যে সে তার নববিবাহিতা স্ত্রীকে সময় দিতে পারে না। আর পল্লব রাজ ভবনে উল্লসী নানা অছিলায় রাজকুমার ধ্রুবকের থেকে দূরে থাকে। রাতে সে পৃথক শয্যায় ঘুমায়। কুমার ধ্রুবক অবশ্য তাকে এই প্রসঙ্গে কিছু বলেনি। তার মনে হয়েছে স্বামীর অন্ধত্বকে মেনে নিতে তার সময় লাগবে। কুমার ধ্রুবকও তার স্ত্রীর বিশেষ নিকটে আসে না, শুধু মাঝে মধ্যে জানতে চায় তার কোনো রকম অসুবিধা হচ্ছে নাকি। উল্লসী জানায় সে ঠিক আছে। মুখে সে ঠিক আছে বলে, মনে সে জানে ঠিক থাকতে হলে তাকে এখান থেকে চলে যেতেই হবে। যার সুযোগ সে ব্যাকুলভাবে খুঁজছে, তাকে যাতে কেউ চিনতে না পারে তাই সে বিবাহের পরের দিন কাশী থেকে আসা দাসীদের পল্লব মহল থেকে কাশী ফেরত পাঠিয়ে দেয়। আর বেশিরভাগ সময় সে মহলে অবগুণ্ঠনে নিজের মুখ ঢেকে রাখে। এটা দেখে আবার পল্লব রাজ পরিবারে তার সুনাম হলো সংস্কারী বধূরূপে। প্রকৃত কারণ অবশ্যই একমাত্র উল্লসী জানে।
আর সে তাই খুব সতর্ক থাকে যাতে কাশীর আর কারো সাথে তার সাক্ষাৎ না হয়। এর জন্য উল্লসী ঠিক করলো বিবাহের পরে কাশীরাজ তার কন্যা জামাতকে আসন্ন দশাশ্বমেধ ঘাটের বার্ষিক অনুষ্ঠানের পূজায় আমন্ত্রণ জানালেও সে কাশী যাবে না। অবশ্য গেলে সেখান থেকে তার পলায়নের সুবিধা হতো, কিন্তু কাশীরাজের সামনে গেলে তার প্রকৃত পরিচয় ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। উল্লসী পল্লব কুমার ধ্রুবককে সেটা জানালো যে সে কাশীতে দশাশ্বমেধ ঘাটের বার্ষিক অনুষ্ঠানে যেতে চায় না। পল্লব কুমার ধ্রুবক তাকে বলল, বেশ, আপনার যা ইচ্ছা। আপনি আপনার পিতাকে পত্র লিখে জানিয়ে দিন যে আপনি যেতে ইচ্ছুক নন। এই পত্র লেখার কথায় উল্লসীর মাথায় যেন বজ্রপাত হলো। দরিদ্র ঘরের মেয়ে যে রাস্তায় রাস্তায় তরবারি খেলা দেখিয়ে বেড়ায়, সে লেখাপড়া জানবে কি প্রকারে? উল্লসী যে নিরক্ষর, সেটা প্রকাশ হয়ে গেলে তার সত্য পরিচয়ও তো প্রকাশ হয়ে যাবে। উল্লসী নিরক্ষর হলেও সে কিন্তু বুদ্ধিমতী, তাই সে পরের দিনই বুদ্ধি করে পল্লব কুমারের জন্য নিজের হাতে রন্ধন করতে গিয়ে নিজের ডান হাত কেটে ফেলল। পরে সে পল্লব কুমার ধ্রুবককে বলল, হাতে ক্ষত হওয়াতে সে পিতাকে পত্র লিখতে পারবে না। পল্লব কুমার জানালো সে পত্র লেখার জন্য কাউকে পাঠিয়ে দেবে। তাকে দিয়েই পত্র লিখিয়ে উল্লসী কাশীতে প্রেরণ করল। এর মধ্যে উল্লসী অজান্তে আরেক বিপত্তি ঘটাল। পল্লব কুমারের বিবাহ উপলক্ষে পল্লব রাজসভায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যাতে এক কারিগর এসে তরবারি কলা কৌশল দেখাতে লাগলো। উল্লসীর কিন্তু একদম ভালো লাগলো না সেই কারিগরের তরবারি চালনা। তার মনে হলো সে এর থেকে ভালো তরবারি কলা কৌশল দেখাতে যান। তরবারি খেলা দেখাতে দেখাতে সেই কারিগর একসময় রাজসভায় উপস্থিত অতিথিদের উদ্দেশ্য করে দ্বন্দ্বযুদ্ধের ডাক দিল এই মর্মে যে তাকে যে পরাজিত করবে তার পুরস্কার সে পাবে। পল্লব রাজসভার সকলেই নিশ্চুপ ছিল। পল্লব কুমার ধ্রুবক তো দেখতে পায় না, সে তো মাথায় তুলল না। হঠাৎ অবগুণ্ঠন থেকে হাত তুলে উল্লসী সেই কারিগরের সাথে তরবারি কলার প্রদর্শন করতে এগিয়ে গেল। তরবারি দেখে সে ভুলেই গেল যে এখানে সে কাশী রাজকুমারী রূপে আছে। এর পরের কিছুক্ষণ পল্লব কুমার বাদে বাকি সকলে বিস্ফারিত চোখে দেখল মুখ থেকে অবগুণ্ঠন না সরিয়ে পল্লব রাজবধূ কি অপূর্ব কৌশলে তরবারি চালনা করল সেই কারিগরের সাথে। সেই কারিগর পর্যন্ত মুগ্ধ হয়ে শেষ পর্যন্ত স্বীকার করল এত ভালো তরবারি চালনা সে আজ পর্যন্ত দেখেনি। কারিগর তার প্রতিশ্রুতি মতো তার পুরস্কার নিতে চায়, কিন্তু উল্লসী তাকে অনুরোধ করে পুরস্কার মূল্য তার হাতে তুলে দিল। সেই কারিগর সহ অন্যান্য অতিথিবৃন্দ চলে যাবার পরে পল্লবরাজ উল্লসীকে কাশী রাজকুমারী প্রমুগ্ধা সম্বোধন করে জানতে চাইল এমন নিপুণ তরবারি চালনা সে কোথা থেকে শিখল। এবারে উল্লসী বুঝল আবেগের বশে মারাত্মক ভুল সে করে ফেলেছে। ততক্ষণে পল্লবরাজ তাকে বলল, রাজকুমারী, আমি যতদূর জানি তুমি অস্ত্র শিক্ষা কোনো গুরুর থেকে গ্রহণ করনি, তাহলে কোথা থেকে শিখলে এমন তরবারি চালনা? আমি আসলে আমি মানে মানে আমি এই আমির বেশি আর কিছু উল্লসী বলতে পারছিল না। তার পাশে বসা পল্লব কুমার তখন তার পিতাকে বলল, হয়তো পিতার থেকে দেখে শিখেছেন, যেমন বাল্যকালে আমি আপনার অনুশীলন দেখে অনেক প্রকার যুদ্ধ কৌশল শিখেছিলাম পিতা। হ্যাঁ পুত্র, নিপুণ যোদ্ধা ছিলে তুমি, কিন্তু আজ। বাক্য অসমাপ্ত রেখে পল্লবরাজ শুধু দীর্ঘশ্বাস ফেললেন। সেদিন পল্লব রাজকুমার ধ্রুবকের জন্য উল্লসী রক্ষা পেল। এদিকে প্রকৃত কাশী রাজকুমারী প্রমুগ্ধাও তার রক্ষা পাবার পথ অনুসন্ধান করছিল। সে প্রায় রাতের অন্ধকারে সকলে নিদ্রা গেলে একাকী চুপিসারে দস্যু আবাসের নানা দিকে ঘুরে তার পলায়নের পথ অনুসন্ধান করে। এমনি করে এক গভীর রাতে সকলে নিদ্রা গেলেও কাশী রাজকুমারী তার কক্ষ থেকে বেরিয়ে এসে একটু হতাশ হয়ে যেই কক্ষে প্রাক্তন দস্যু দলপতি উবলয় থাকত, সেই কক্ষে এসে তার শূন্য শয্যায় বসে ভাবছিল আর কি উপায়ে সে পলায়ন করতে পারে। অন্যমনা হয়ে ভাবতে ভাবতে কাশী রাজকুমারী প্রমুগ্ধার পা লেগে শয্যার এক পাশের পাটাতন সরে গিয়ে হঠাৎ সেই কক্ষে একটা বিশাল গহ্বর উন্মুক্ত হয়ে পড়ল। প্রথমে ভয় পেয়ে কয়েক পা পিছিয়ে গেলেও ক্রমে রাজকুমারী প্রমুগ্ধা বুঝল এই গহ্বর দিয়ে এক সুড়ঙ্গ গেছে, যা হয়তো এখান থেকে বাইরে যাবার গোপন কোনো পথ। রাজকুমারী প্রমুগ্ধা সেই অন্ধকার গহ্বরের মধ্যে তার পা রেখে অতি সাবধানে আস্তে আস্তে সেই সুড়ঙ্গ পথে প্রবেশ করল। প্রথমে অন্ধকারে বিশেষ কিছু দৃষ্টিগোচর না হলেও কিছু সময় চলার পরে অন্ধকার চোখে সয়ে এলো। সেই সুড়ঙ্গ পথ ধরে চলতে চলতে কাশী রাজকুমারী প্রমুগ্ধা
অদূরে ক্ষীণ আলো দেখতে পেল আর সাথে জলের শব্দও শুনতে পেল। সে সেই আলো অনুসরণ করে দ্রুত পায়ে যেই কয়েকটা সোপান পেরালো, তখনই সূর্যোদয়ের প্রথম আলোর আভার সাথে তার পরিচিত স্থান দেখে আনন্দে উল্লসিত হয়ে উঠল। এই তো দশাশ্বমেধ ঘাট। তার মানে দস্যু গোষ্ঠী এই সুড়ঙ্গ পথেই দশাশ্বমেধ ঘাটে এসে কাশী সহ অন্যান্য স্থানে লুটপাট করে। রাজকুমারী প্রমুগ্ধা একদিকে যেমন মুক্তির আনন্দে আনন্দিত হলো, তেমন সে স্থির করল এক্ষুনি সে কাশীর রাজপ্রাসাদে গিয়ে তার পিতাকে সব জানিয়ে দেবে, যাতে তার পিতা সেনাসহ এই সুড়ঙ্গ পথ ঘিরে দস্যু দলকে বন্দি করতে পারে। রাজকুমারী প্রমুগ্ধা দ্রুত দশাশ্বমেধ ঘাট থেকে পা বাড়াতেই হঠাৎ পিছন থেকে কেউ তার গলার কাছে তরবারি ধরল। রাজকুমারী প্রমুগ্ধা প্রচণ্ড ভীত সন্ত্রস্ত হয়ে উঠল। তাহলে কি দস্যু গোষ্ঠীর কেউ তাকে ধরে ফেলল? সে বর্তমান দস্যু দলপতি বিলয় নয় তো? কাশী রাজকুমারী প্রমুগ্ধা তার গলার কাছে যে তরবারি ধরেছে তার পিছনে দাঁড়িয়ে থাকায় তার চেহারা এখনো পর্যন্ত দেখতে পায়নি। হঠাৎ সে দেখতে পেল তার সামনে সামরিক পোশাক পরিহিত তরবারি হাতে আরো কয়েকজন সেনা এসে দাঁড়ালো। রাজকুমারী প্রমুগ্ধা বুঝল এরা কাশীর সেনা নয়, তাই এরা তাকে চিনতে পারে। আমি কাশী রাজকুমারী প্রমুগ্ধা। দূর হাঁটো, তফাৎ চাও। নিজের প্রাণ রক্ষা করতে কাশীর রাজকুমারী নিজের পরিচয় সেই সেনাদের দিতেই তারা প্রবল উচ্চ স্বরে হেসে বলল, মিথ্যুক! কাশীর রাজকুমারী প্রমুগ্ধা পল্লব মহলে আছে। আমরা পল্লব রাজ্যের সেনা, আমাদের সাথে প্রতারণা। একসাথে কতগুলো তরবারি দশাশ্বমেধ ঘাটে সদ্য ওঠা সূর্যের আলোয় ঝলসে উঠল। ঠিক সেই মুহূর্তে সেই সুড়ঙ্গ পথের দিক থেকে আর এক পুরুষ কণ্ঠ পল্লব সেনাদের উদ্দেশ্য করে বলল, ও আমার স্ত্রী, ওকে ছেড়ে দাও, না হলে আমার তরবারি তোমাদের একজনকেও জীবিত রাখবে না। যেই সেনা রাজকুমারী প্রমুগ্ধার গলার কাছে তরবারি ধরেছিল সে একটু তাচ্ছিল্যের হাসি হাসল, বলল, কে তুমি? আমি দস্যু দলপতি বিলয়। আমার পিতাকে যে নির্মমভাবে হত্যা করেছে, তোমরা তার প্রতিশোধ নিতে আমার তরবারি তৎপর। এটা বলতে না বলতে পল্লব সেনারা সহ রাজকুমারী প্রমুগ্ধা দেখল প্রবল বিক্রমে তরবারি হাতে বিলয় সেই সেনাদের মাঝে ঝাঁপিয়ে পড়েছে। রাজকুমারী প্রমুগ্ধা ভয় পেয়ে কয়েক পা পিছিয়ে গেল। পর মুহূর্তেই সে লক্ষ্য করল সকলে তরবারি নিয়ে দস্যু দলপতি বিলয়কে আক্রমণ করতে ব্যস্ত, আর বিলয় সেই সেনা আক্রমণ প্রতিহত করতে ও প্রতি আক্রমণ করতে ব্যস্ত। কয়েকজন পল্লব সেনা তার তরবারির আঘাতে ধরাশায়ী হলো। কাশী রাজকুমারী দেখল এই সুবর্ণ সুযোগ তার পলায়ন করার। দস্যুপতি বিলয় বা কোনো সেনা তাকে দেখছে না। রাজকুমারী প্রমুগ্ধা দশাশ্বমেধ ঘাটের শেষের কটি সোপান দ্রুত পার করতেই কিছু সমবেত কণ্ঠস্বরের আর্তনাদ শুনে পিছন ফিরে দেখল পল্লব সেনারা সকলে আহত নয় নিহত হয়ে ধরাশায়ী। বিলয় একাই তাদের পরাজিত করেছে, কিন্তু সেও গুরুতর আহত হয়ে দশাশ্বমেধ ঘাটের জলের পাশে লুটিয়ে পড়ল। দস্যু দলপতি বিলয়ের সর্বাঙ্গ রক্তে ভিজে গেছে। রাজকুমারী প্রমুগ্ধা একবার সামনের দিকে তাকিয়ে ভাবল, যা হয় হোক, সে আজ পলায়ন করবে। মুক্তির এমন সুযোগ সে আর পাবে না। কিন্তু পরক্ষণে সে পিছন ফিরে গুরুতর আহত বিলয়কে দেখে ভাবল, আর যাই হোক, বিলয় তাকে স্ত্রীর উপযুক্ত মর্যাদা দিয়েছে, কখনো তার অসম্মান করেনি, আর এখন তাকে এভাবে আহত অবস্থায় ফেলে গেলে সে জীবিত থাকবে না। রাজকুমারী প্রমুগ্ধা ভীষণ দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল। দস্যুপতি বিলয় এত আঘাত পেয়েছে যে সে সামনে দাঁড়িয়ে থাকা তার স্ত্রীকে একবার দেখেই জ্ঞান হারালো। তার যখন জ্ঞান ফিরল, বিলয় দেখল সে নিজের আবাসকক্ষের শয্যায় শুয়ে আছে। বৈদ্য তাকে জানালো 3 দিন আহত অবস্থায় অজ্ঞান থাকার পরে তার জ্ঞান ফিরেছে। এই 3 দিন তার স্ত্রী তার শয্যা ছেড়ে ওঠেনি, তার ঔষধি দেয়া থেকে সব রকম সেবা সে করেছে। বিলয় সেদিন সারাদিন কিছু বলল না। রাতে রাজকুমারী প্রমুগ্ধা তার আহার নিয়ে এসে তার শয্যা পাশে রাখতেই বিলয় এবারে গম্ভীর স্বরে তাকে বলল, পিতার থেকে শুনেছিলাম তুমি তরবারি চালনায় দক্ষ। পিতা তোমার তরবারি চালনা দেখেই তোমাকে আমার বধূ রূপে পছন্দ করেন। তোমাকে যখন পল্লব সেনারা আক্রমণ করলো, তখন তুমি নিজেকে রক্ষা করলে না কেন? উল্টে আত্মরক্ষার জন্য নিজেকে কাশী রাজকুমারী রূপে তাদের কাছে মিথ্যা পরিচয় দিলে। আর তুমি এখান থেকে সুড়ঙ্গ পথে পলায়ন করছিলে কেন উল্লসী? আমাকে বিবাহ কি তুমি অনিচ্ছাই করেছ? তুমি কি এখানে সুখী নও? উত্তর দাও উল্লসী। কি উল্লসী? কি উত্তর দেবে
যখন সে প্রকৃত উল্লসীই নয়, সে কাশী রাজকুমারী প্রমুগ্ধা। উল্লসীকে সে চেনেও না। সেই উল্লসী যে তরবারি চালনায় দক্ষ, সেটাও বিলয়ের থেকেই প্রথম জানতে পারল প্রমুগ্ধা। সে চুপ করেই রইল। প্রমুগ্ধা চুপ থেকে আহারের থালা দস্যুপতি বিলয়ের দিকে বাড়িয়ে দিতেই বিলয় এবার তাকে আবার প্রশ্ন করল। যখন আমাকে বিবাহ করে তুমি খুশি নও বলে পলায়ন করছিলে, তখন গেলে না কেন? আবার এখানে ফিরে এলে কেন? এবারেও এর উত্তর কি দেবে রাজকুমারী প্রমুগ্ধা বুঝতে পারল না। আসলে এই উত্তর সে নিজেও জানে না। কেন পলায়নের এত ভালো সুযোগ পেয়েও আহত বিলয়কে দেখে তাকে নিয়ে আবার এখানে ফিরে এলো? সে কি নিজের অজান্তেই দস্যু দলপতিকে মনে মনে পছন্দ করে ফেলেছে? এটা ভাবতেই রাজকুমারী প্রমুগ্ধা মনে মনে আরো অস্বস্তিতে পড়ল। তাকে এরকম অপ্রতিভ দেখে বিলয় আর কিছু না বলে তার হাত থেকে আহারের থালা নিয়ে হাত দিতে গেলে তার আহত ও ক্ষতবিক্ষত হাত থালা পর্যন্ত গেল না। তখন প্রমুগ্ধা নিজের হাতে বিলয়কে খাইয়ে দিল। দুজনেরই একটু অস্বস্তি হলো, কারণ তারা ক্রমশ ঘনিষ্ঠ হচ্ছিল। ক্রমশ ঘনিষ্ঠ উল্লসীয় হচ্ছিল পল্লব রাজকুমার ধ্রুবকের প্রতি, আর সে ক্রমশ তার প্রতি এক ভালো লাগার আকর্ষণ বোধ করতে লাগলো। তার সাথে সাথে একটা সন্দেহ তার মনে দানা বাঁধতে শুরু করলো। সে যত পল্লব রাজকুমারকে পর্যবেক্ষণ করছিল, তত তার সন্দেহ হলো রাজকুমার ধ্রুবক কি প্রকৃত দৃষ্টিহীন। তার কিছু আচরণ দেখে মনেই হয় না যে সে চোখে দেখতে পায় না। উল্লসী একদিন তার বস্ত্র ভুলবশত রাজকুমার ধ্রুবকের কক্ষের বাইরে মেলে রেখেছিল। পরে তার মনে পড়তে সে তার বস্ত্র আনতে পল্লব রাজকুমারের কক্ষের সামনে এসে দেখল রাজকুমার ধ্রুবক তার কক্ষ থেকে বেরিয়ে সামনে মেলা বস্ত্র পাশ কাটিয়ে চলে গেল, যেন সে আগের থেকে সেই বস্ত্র দেখতে পেয়েছে। একবারের জন্য সে বস্ত্র স্পর্শ করল না, অথচ তার সাথে তখন কেউ ছিল না বা কেউ তাকে অবগত করেনি যে তার কক্ষের সামনে বস্ত্র আছে। উল্লসী এটা দেখে এত বিস্মিত হলো, তার মনে হলো পল্লব কুমারকে একটু পরীক্ষা করে দেখা উচিত। উল্লসী এরপরে ইচ্ছা করে রাজকুমার ধ্রুবকের স্নানের জল অধিক উষ্ণ করে একটি বৃহৎ পাত্রে রেখে সেই ধোয়া ওঠা জলের পাত্র রাজকুমার ধ্রুবকের স্নান কক্ষে রেখে তাকে বলল, আপনার স্নানের জল প্রস্তুত। রাজকুমার ধ্রুবক স্নান কক্ষে গেলে উল্লসী দ্বারের সামনে এসে উঁকি মেরে দেখল পল্লব রাজকুমার ধ্রুবক সেই উষ্ণ পাত্র স্পর্শ না করে সেই পাত্রে কিছুটা শীতল জল নিয়ে তার স্নান কক্ষের দ্বার বন্ধ করে দিল। এটা দেখে উল্লসীর কৌতূহল আরো বেড়ে গেল, আর এবারে সে আরো কঠিন পরীক্ষা নেবে স্থির করল। পল্লব রাজকুমার বেশিরভাগ সময় তার চোখ লাল রঙের বস্ত্র দ্বারা বেঁধে রাখে, তাই সে যদি চোখে দেখতেও পায় তাহলেও বস্ত্রখণ্ড দিয়ে চোখ আবৃত থাকার দরুন তার কিছুই দেখতে পাওয়ার কথা নয়। অথচ তার আচরণ একজন দেখতে পাওয়া স্বাভাবিক ব্যক্তির মতোই। এটাই উল্লসীর বিস্ময়ের কারণ। একদিন উল্লসী আর কুমার ধ্রুবক দুজনে রাজ উদ্যানে পাশাপাশি বসেছিল। এমন সময় উল্লসী লক্ষ্য করল একটি পিপিলিকা ধীরে ধীরে রাজকুমার ধ্রুবকের হাতের দিকে এগিয়ে আসছে। উল্লসী ইচ্ছা করে সেই পিপিলিকা সরিয়ে দিল না। সে এক মনে একবার সেই পিপিলিকাকে দেখছিল, আর একবার চোখে বস্ত্রখণ্ড বাঁধা রাজকুমার ধ্রুবকের আচরণ লক্ষ্য করছিল। এবং এবারেও তাকে অবাক করে দিয়ে সেই পিপিলিকা যখন পল্লব কুমারের একদম হাতের কাছে চলে এসেছে, তখনই রাজকুমার ধ্রুবক তার হাতটা উপরে উঠিয়ে নিয়ে হাওয়ায় উঠতে থাকা তার মাথার অবিন্যস্ত চুল ঠিক করল। তখনই উল্লসী প্রবল উত্তেজিতভাবে বলে উঠল, কুমার, আপনি কি সত্যিই দেখতে পান না, নাকি ছলনা করছেন আমার সাথে? ছলনা? উল্লসী তখন দেখল পল্লব কুমারের মুখে যন্ত্রণার অভিব্যক্তি। উল্লসী নিচে তাকিয়ে দেখল সেই পিপিলিকা রাজকুমার ধ্রুবকের হাতের নাগাল না পেয়ে তার বস্ত্র ভেদ করে পায়ে দংশন করেছে। উল্লসী সেই পিপিলিকাকে কুমার ধ্রুবকের পা থেকে সরিয়ে দিতে দিতে মনে মনে একটু নিশ্চিন্ত হলো কুমার সত্যই দৃষ্টিশক্তিহীন। পল্লব রাজকুমার ধ্রুবকের অন্ধত্বের জন্যে তার প্রতি উল্লসীর মাঝে মাঝে করুণাও হয়, তাই সে পল্লব রাজকুমারের আপত্তি সত্ত্বেও মাঝে মাঝে তাকে সাহায্য করে, বিশেষত তার আহার পরিবেশনে। উল্লসী কুমার ধ্রুবকের আহারের থালা প্রস্তুত করে, আর সে এখন জানে রাজকুমার ধ্রুবক কি খেতে ভালোবাসে কি নয়। উল্লসী যেন অল্প অল্প করে পল্লব কুমারকে চেনার সাথে সাথে তাকে পছন্দ করে ফেলছিল নিজের অজান্তে। যদিও বাইরে সে অত্যন্ত স্বাভাবিক আচরণ করে, সে জানে তাকে এই পল্লব রাজভবনে কাশীর রাজকুমারী প্রমুগ্ধা হয়েই থাকতে হবে।
উল্লসী যেখানে আগেই পরিকল্পনা মতো ঠিক করেছে কাশীর দশাশ্বমেধ ঘাটের বার্ষিক অনুষ্ঠানে যাবে না, যাতে তার আত্মপরিচয় গোপন থাকে, কিন্তু সে না গেলেও কাশী থেকে তার প্রিয় সখী ও কাশী রাজদরবারের মহামন্ত্রীর কন্যা বসুনন্দা আগাম সংবাদ না দিয়েই পল্লব রাজমহলে এলো তার প্রিয় সখীর সাথে সাক্ষাৎ করতে। পল্লব রাজকুমার যখন উল্লসীকে এই সংবাদ জানালো, সেটা শুনে উল্লসী মাথা থেকে পা পর্যন্ত কেঁপে উঠল। সে স্থির করে উঠতে পারল না এই মুহূর্তে তার ঠিক কি করা উচিত। কাশীর মহামন্ত্রীর কন্যার সামনে সে কিভাবে যাবে? উল্লসী একবার ভাবল সে তার অবগুণ্ঠন সরাবে না, কিন্তু তাতেও তার প্রকৃত পরিচয় গোপন থাকা সম্ভব নয়। মহামন্ত্রী কন্যা বসুনন্দা যেখানে কাশীর রাজকুমারী প্রমুখদার বাল্য সখী, সেখানে শুধু অবগুণ্ঠনের আড়ালে থেকে উল্লসী নিজেকে কিভাবে লুকাবে? পল্লব কুমার ধ্রুবক উল্লসীকে বলল, আপনার প্রিয় সখী আমাদের বিবাহের সময় আসতে পারেনি বলে অনেক খেদ প্রকাশ করলো। আপনার সাথে সাক্ষাৎ করবে বলে সে অপেক্ষা করছে। আপনার সখীর সাথে দেখা করতে যাবেন না? কুমার, আমি একটু অসুস্থ বোধ করছি। কাল রাতে ভালোভাবে ঘুম হয়নি। আপনি বসুন্দাকে বিশ্রাম করতে বলুন। আমি আমি একটু পরে গিয়ে দেখা করতে যাব। পল্লব কুমার ধ্রুবক চলে গেল। এতে উল্লসী একটু যেন সময় পেল এরপরে সে কি করবে সেটা ভাবার জন্য। কিন্তু যেই সে কিছু ভাবতে বসলো, অমনি এক দাসী এসে তাকে বলল, আপনার সখী বড় গায়ে পড়া স্বভাবের রাজকুমারী। সে যে এখানে আসা অবধি কুমারের কক্ষের বাইরে বেরোচ্ছেই না। এখন সে আর কুমার একসাথে আর করছে। আপনি অসুস্থ শুনে আপনার সখী কুমারের আর পরিবেশন করছে। এই প্রথম উল্লসী কেমন যেন ঈর্ষাবোধ করল। সেই কুমার ধ্রুবকের আহার পরিবেশন করে, আজ তার স্থানে আরেকজন নারী কুমারের আহার পরিবেশন করছে শুনে উল্লসীর মনে হলো এক্ষুনি ছুটে কুমারের কক্ষে গিয়ে সে নিজে কুমারের আহারের থালা সাজিয়ে দেবে। এটা মনে হতে উল্লসীর পরক্ষণে মনে হলো সে এরকম কেন ভাবছে। পল্লব রাজকুমারের সত্যিকারের স্ত্রী সে নয়, তাও তার কুমার ধ্রুবকের প্রতি এমন আকর্ষণ কেন হচ্ছে? এদিকে দাসী এসে তার কক্ষে আহারের থালা রেখে বলল, কুমার আর আপনার সখী আজ শেষ করে এখন উদ্যানে ভ্রমণ করছেন। এটাই দাসীর না বললেও হতো, কারণ উল্লসীর কক্ষের নিচেই উদ্যান ভবনের পথ। আর উল্লসী তার কক্ষ থেকেই উদ্যানে এক নারী ও পুরুষের মিলিত হাসির স্বর শুনতে পাচ্ছিল। সে তাকে আহার দিতে আসা ওই দাসীকে যেতে বলে নিজের কক্ষের বাতায়নের সামনে এসে দেখল চোখে বস্ত্রখণ্ড বাঁধা পল্লব কুমারের হাত ধরে অপূর্ব সাজে সুসজ্জিতা এক সুন্দরী কন্যা হেসে তার সাথে কথা বলছে ও পাশাপাশি তারা হেঁটে চলেছে। এই দৃশ্য দেখে উল্লসীর হৃদয়ের মধ্যে যেন তোলপাড় করে উঠল। কেন তার এরকম মনোভাব হচ্ছে সে নিজেও বুঝতে পারছিল না। উল্লসী বাতায়ন থেকে সরে শয্যায় এসে শুয়ে পড়ল। এইভাবে শুয়ে সন্ধ্যা পার হয়ে গেল। দাসী প্রদীপ হাতে এলে সে তাকে ফিরিয়ে দিয়ে অন্ধকার কক্ষেই শুয়ে রইল। একটু পরে উল্লসী এক পরিচিত পদশব্দ শুনে একটু খুশি হয়ে তার শয্যা ছেড়ে উঠে বসল। তখন পল্লব কুমার ধ্রুবক তার কক্ষের বাইরে এসেছে। সে বলল, রাজকুমারী, আপনার সখী এসেছে আপনার সাথে দেখা করতে। এই কথা শেষ হবার সাথে সাথে প্রায় হুড়মুড় করে এক কন্যা অন্ধকার কক্ষে এসে তার শয্যার পাশে দাঁড়িয়ে বলে উঠল, কেমন আছো সখী? তুমি দশাশ্বমেধ অনুষ্ঠানে আসতে পারবে না শুনে আমি চলে এলাম তোমার সাথে দেখা করতে। তোমার বিবাহের সময় মাতা অসুস্থ থাকায় তোমার সাথে পল্লব রাজ্যে আসতে পারিনি, তা তো তুমি জানো। এতগুলো কথা সেই কন্যা বসুনন্দা বলে গেল, আর অন্ধকার কক্ষে শয্যায় অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে চুপচাপ সব শুনতে লাগলো উল্লসী। তার ভিতরটা তখন ভয়ে শিউরে উঠছে। তার শয্যা থেকে একটু দূরে পল্লব কুমার ধ্রুবক দাঁড়িয়ে। উল্লসী প্রমাদ গুনল, আজ তার রক্ষে নেই। উল্লসী কিছু বলছে না দেখে বসুনন্দা একটু অবাক হয়ে আবার বলল, কি হলো সখী, কিছু বলছো না কেন? তুমি কি অসুস্থ নাকি? আর কক্ষ এত অন্ধকার কেন? উল্লসী এবারেও কিছু বলতে পারল না। তখন পল্লব কুমার ধ্রুবক বলল, রাজকুমারী বলছিল উনি অসুস্থ বোধ করছেন কাল রাত থেকে। উনি বোধহয় ঘুমিয়ে আছেন। আপনি পরে না হয় কথা বলে নেবেন। তাই ভালো। বলে কাশীর মহামন্ত্রীর কন্যা বসুনন্দা কক্ষ থেকে চলে গেল।
তাদের পদশব্দ দূরে মিলিয়ে যাবার বেশ কিছুক্ষণ পরে উল্লসী তার শয্যা থেকে উঠে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে দ্রুত ভেবে নিল এরপরে সে কি করবে। সে এরপরে এক দাসীকে ডেকে বলল রাতের আহার সে করবে না, আর বসুনন্দাকে বলতে বলল সে অসুস্থতার কারণে তার সাথে এবারেও সাক্ষাৎ করতে পারল না, তবে দ্রুত সে কাশী যাবে, তখন সে সখী বসুনন্দার সাথে দেখা করবে। দাসী মুখে বসুনন্দা এই সংবাদ পেয়ে যেমন বিস্মিত হলো তেমন নিরাশও হলো। সে পরের দিনই পল্লব রাজ্য থেকে বিদায় নিল। উল্লসী আর 2 দিন না খেয়ে কারোর সাথে দেখা সাক্ষাৎ না করে অসুস্থতার অছিলায় শয্যায় পড়ে রইল। মাঝে মাঝে শুধু কুমার ধ্রুবক এসে তাকে বলল, রাজকুমারী, রাজবৈদ্যকে কি সংবাদ দেব? বিশ্রাম নিলেই সুস্থ বোধ করব। 2 দিন পরে উল্লসী পরম নিশ্চিন্ত বোধ করে তার কক্ষ থেকে বেরোলো। উল্লসীর ধারণা কিন্তু ভুল ছিল। সে ভেবেছিল কাশী না গেলে আর কাশীর মহামন্ত্রীর কন্যার সাথে সাক্ষাৎ না করলেই সে বুঝি নিষ্কৃতি পাবে, কিন্তু কাশীর প্রকৃত রাজকুমারী প্রমুগ্ধা যে কাশীতেই ছিল। দশাশ্বমেধ ঘাটে বিশাল আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান আরম্ভ হতেই দস্যু দলপতি বিলয় প্রমুগ্ধাকে বলল, তুমি তোমার পিতার সাথে দেখা করবে না? এই সময় এখানকার সকল কন্যা পিতৃগৃহে যায়। তুমি হয়তো স্বেচ্ছায় আমাকে বিবাহ করোনি, তাই এখান থেকে চলে যেতে গেছিলে। তুমি কিন্তু এখানে বন্দী নও। তুমি চাও আর না চাও আমি তোমার স্বামী হই, কিন্তু নিজেকে অবহেলিত বা তোমার সাথে অন্যায় হচ্ছে এরকম মনে করো না। আমি আজকেই তোমাকে তোমার পিতৃগৃহে কয়েকদিনের জন্য রেখে আসব। প্রস্তুত হও। রাজকুমারী প্রমুক্তা পড়ল সৌম্য বিপদে। এটা ঠিক যে এই দস্যু গৃহে থাকতে চায় না, কিন্তু সে পিতৃগৃহে যাবে কি করে? বিলয় তাকে যে পিতৃগৃহে নিয়ে যেতে চায় সেই পিতৃগৃহ তার নয়, উল্লসীর নামের কোনো এক কন্যা। সেখানে গেলে তো তার সত্য পরিচয় প্রকাশ হয়ে যাবে। তার প্রকৃত পিতৃগৃহ যে কাশীর রাজভবন, আর যেখানে রাজকুমারী প্রমুক্তা কবে যেতে পারবে জানে না। এদিকে বিলয় এমন তাড়া দিল যে সে তাকে আর কিছু বলতেই পারল না। কিছুক্ষণ পরে বস্ত্র পরিবর্তন করে নিজেকে সর্বাঙ্গে উত্তরিয়ে ঢেকে তার সাথে পথে বেরিয়ে ভাবতে লাগলো কিভাবে সে পিতৃগৃহে যাওয়া স্থগিত করবে। কাশীর দশাশ্বমেধ ঘাট নানা মানুষের ভিড়ে ভেসে যাচ্ছে। অদূরে বিশাল পূজার আয়োজন করা হয়েছে। পথে যেতে যেতেই কাশী রাজকুমারী তার অবগুণ্ঠনের মধ্যে থেকে চারপাশের লোক মুখে শুনল একটু পরেই কাশীর মহারাজ আসবেন। এটা শুনেই রাজকুমারী প্রমুগ্ধার হৃদয় ভেদ করে একটি অস্ফুট শব্দ বেরিয়ে এলো। পিতা! ঘাটের অদূরে পূজার আয়োজনের বাদ্যের শব্দে তার সেই অস্ফুট ডাক চাপা পড়ে গেল। দস্যুপতি বিলয় একটু দ্রুত পদে চলছিল। তার মুখ বস্ত্রখণ্ডে ঢাকা। তারও প্রকৃত পরিচয় প্রকাশ হয়ে পড়ার ভয় ছিল। যদিও বহু লোকের ভিড়ে কেউ কাউকে তেমন দেখছে না। বিলয়ের পিছু পিছু দ্রুত পদে চলতে গিয়ে রাজকুমারী প্রমুগ্ধা হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যেতে গেল, আর তখনই তাকে ধরে ফেলল এক নারী। সেই সময় অসাবধানতাবশত রাজকুমারী প্রমুগ্ধার মুখের সামনে থেকে অবগুণ্ঠন সরে গেল। তার মুখ দেখেই সে নারী প্রায় আর্তনাদ করে বলে উঠল, সখী, তুমি এখানে? তুমি পল্লব রাজ্য থেকে কি করে এলে? পল্লব কুমার কোথায়? আর তোমার এরকম বেশবাস কেন? কোনো দাসী নেই সাথে? রাজকুমারী প্রমুগ্ধা প্রচণ্ড চমকে তাকে দেখে অস্ফুট স্বরে বলল, বসুনন্দা। রাজকুমারী প্রমুগ্ধার চকিতে সামনে তাকিয়ে দেখল বিলয় সেখানে নেই। কাশীর মহামন্ত্রীর কন্যা বসুনন্দা আরও কিছু প্রশ্ন করতে যাচ্ছিল তার সখী রাজকুমারী প্রমুগ্ধাকে, কিন্তু সেই সময় চারিদিকে হঠাৎ শোরগোল পড়ে গেল। মহারাজ আসছেন। প্রমুগ্ধা বসুনন্দার হাত ধরে বলল, সখী, আমি তোমার সকল প্রশ্নের উত্তর দেব, কিন্তু এখন নয়। আমার একটি অনুরোধ রাখো। পিতা বা আর কাউকে এখন আমার এখানে আসার কথা জানিও না। আমি নিজে পরে সব জানাবো। এখন আসি। বলেই এক মুহূর্ত না দাঁড়িয়ে রাজকুমারী প্রমুগ্ধা দশাশ্বমেধ ঘাট থেকে এক ঘন বনের দিকে চলে গেল। তার যাবার পথ দেখতে দেখতে প্রবল বিস্ময়ে বসুনন্দা দশাশ্বমেধ ঘাটের পূজার স্থলে চলে গেল। ততক্ষণে পুরোহিতরা মন্ত্র উচ্চারণ আরম্ভ করেছে। কাশীরাজ স্বয়ং পূজার আসনে বসে অর্ঘ্য দান করছেন। রাজকুমারী প্রমুগ্ধার পিতা যখন দশাশ্বমেধ ঘাটে পূজারত, তার কন্যা কাশী রাজকুমারী প্রমুগ্ধা
তখন কোনো রকমে নিজেকে অবগুণ্ঠনের মধ্যে ঢেকে দশাশ্বমেধ ঘাট ছাড়িয়ে এক নির্জন বনের মধ্যে একটি বৃক্ষতলে এসে দাঁড়ালো। এই স্থান দেখে তখন তার মনে পড়ে গেল সেদিনের কথা। এই বনভূমির এই বৃক্ষতলে তার বিবাহের দিন ঝড় বৃষ্টিতে তার ডুলি পরিবর্তন হয়ে যায়। তার সাথে তার ভাগ্যও পরিবর্তিত হয়ে সে এখন এক দস্যু পত্নী। বিলয়ের কথা মনে পড়তে প্রমুখদা দেখল তাকে অনুসরণ করে বিলয় ঠিক তার সামনে এসে দাঁড়িয়ে সন্দেহপূর্ণ দৃষ্টিতে তাকে বলছে, প্রতারণা করেছো তুমি আমার আর আমার পিতার সাথে কাশী রাজকুমারী। তুমি জানো আমরা তোমার চিরশত্রু। আমি চাইলে এই মুহূর্তে তোমাকে হত্যা করতে পারি। ঘটনার আকস্মিকতায় একটু বিহল হয়ে পড়লেও কাশী রাজকুমারী নিজেকে সংযত করে দস্যুপতি বিলয়কে দৃঢ় কণ্ঠে বলল, তাই করো। আমি আমার রাজ্যের চিরশত্রুর স্ত্রী হয়ে দস্যু পত্নী হয়ে বেঁচে থাকার থেকে মৃত্যুকে শ্রেয় মনে করি। আর আমি প্রতারণা করিনি। বিবাহের দিন আমার সাথে ভুলবশত তোমার যার সাথে বিবাহ স্থির ছিল তার ডুলি বদলে গেছিল। এরপরে কাশী রাজকুমারী প্রমুগ্ধা বিবাহের দিন ঝড় বৃষ্টিতে যা যা ঘটেছিল সব বিলয়কে জানিয়ে বলল, আমি নিজের প্রকৃত পরিচয় দিইনি দুটি কারণে। এক, আমি নিজের প্রাণ রক্ষা করতে চেয়েছিলাম, যেটা সবাই করে থাকে, আমিও তাই করার চেষ্টা করেছি। আর দ্বিতীয়, সেই সময় তোমার পিতৃবিয়োগ হয়, আমি তোমার শোক বৃদ্ধি করতে চাইনি। ভালো কারণ দুটি। তা এখন কি চাও? আমি জানি আমি তোমাকে ছেড়ে দিলে আমার আর আমার গোষ্ঠীর প্রাণ রক্ষা পাবে না। এক্ষেত্রে আমিও আমার গোষ্ঠীর প্রাণ রক্ষার কথা আগে ভাবব। তবে একটা উপায় হয়, তার জন্য অবশ্যই তুমি আমার পরিচয় কাউকে জানাবে না। আগে এই শর্তে সম্মত হবে। কি শর্ত? রাজকুমারী প্রমুগ্ধা ভ্রু কুঁচকে দস্যু দলপতি বিলয়কে প্রশ্ন করতে বিলয় তার দিকে একটু এগিয়ে এসে বলল, তুমি তোমার স্থানে ফিরে যাও, আর আমার যার সাথে বিবাহ হওয়ার কথা ছিল সেই আসল উল্লসী আমার গৃহে আসুক। সেটা বিশেষ অসুবিধাজনক নয় কাশী রাজকুমারী, কারণ পল্লব রাজকুমার দৃষ্টিহীন, আর উল্লসী হয়তো এখনো পল্লব মহলে আছে তোমার স্থানে। আর সে এতদিনে যখন ধরা পড়েনি, তার মানে সে নিজের সত্য পরিচয় ও রূপ দুটোই যথাযথ গোপন করে পল্লব রাজপুরীতে থাকতে পেরেছে। সেই গোপনীয়তা বজায় থাক। আমি তোমার পল্লব ভবনে স্থানান্তরিত হওয়ার ব্যবস্থা করে দেব, শুধু এই শর্তে যে আমাদের মধ্যে এই কয়েকদিনে যা হলো এটা তুমি আজীবন গোপন রাখবে। আশা করি উল্লসীয় সম্মত হবে আমার এই প্রস্তাবে। সেও হয়তো তোমার মতো তার নিজের স্থানে ফিরে আসতে চাইছে। তোমাদের দুজনকে সেই সুযোগ আমি করে দেব। আমি সম্মত। দ্বিধাহীন কণ্ঠে রাজকুমারী প্রমুগ্ধা বলল। মুখে সে এটা বললেও মনে মনে বলল, আমাকে এত শীঘ্র ভুলে যাবে বিলয়? আমাদের বিবাহ হয়তো ভুল ছিল, কিন্তু সব আবেগও কি ভুল ছিল? তোমার একটুও আমার জন্য মন খারাপ হবে না? তোমার আবাস থেকে পালাবার সুযোগ পেয়েও তোমাকে গুরুতর আহত অবস্থায় দেখে চাইলেও পালাতে পারিনি। মন প্রাণ দিয়ে তোমার সেই আহত অবস্থায় সেবা করেছি, নিজের হাতে তোমার আহার ঔষধ দিয়েছি। সব ভুলে গেলে? আমি কেন ভুলতে পারলাম না? সত্যি কি পাষাণ কঠিন মন তোমার। তোমার মতো পাষাণ মনের আমি কেন হতে পারলাম না? বিলয় এবারে রাজকুমারী প্রমুগ্ধাকে দেখল। কাশী রাজকুমারীর মুখ একটু উজ্জ্বল হলো। দস্যুপতি তাকে বলল, এখন ফিরে চলো রাজকুমারী। আজ পথে বড় ভিড়, এর মধ্যে তোমাকে কেউ চিনে ফেললে বিপদ বাড়বে। কাশী রাজকুমারীর উজ্জ্বল মুখ এবারে মলিন হয়ে গেল। এদিকে দস্যুপতি বিলয় বৃক্ষতল থেকে এগিয়ে যেতে যেতে তার পিছু পিছু আসা রাজকুমারী প্রমুগ্ধাকে এক ঝলক দেখে মনে মনে ভাবছিল, কি দুর্ভাগা আমি, এক রাজকন্যাকে স্ত্রী রূপে পেয়েও তার মন পেলাম না, তার মনে একটুও নিজের জন্য জায়গা করে নিতে পারলাম না। এই বিবাহ হয়তো ভুল ছিল, কিন্তু আমার তার প্রতি সম্মান, নীরব ভালো লাগা, সেও কি ভুল ছিল? অবশেষে ফিরে এসে বিলয় পরের দিনই পল্লব রাজ্যের দিকে রওনা হয়ে গেল। উদ্দেশ্য
তার পূর্ব পরিকল্পনা পল্লব রাজপুরীতে উল্লসী যে তার আসল স্ত্রী তার কাছে ব্যক্ত করা, যাতে এরা দুজনে স্বস্থানে ফিরে যেতে পারে। বিলয় ছদ্মবেশে পল্লবপুরীতে এসে রাজ উদ্যানে মালির কাজে নিযুক্ত হল। সে গুপ্তচর মুখে আগেই সংবাদ নিয়েছে উল্লসীর কক্ষ রাজ উদ্যানের পাশে, ফলে উল্লসীর দেখা পেতে বিলয়ের সময় লাগলো না। সে শুধু অপেক্ষা করছিল সঠিক সময় ও সুযোগে, কারণ উল্লসী প্রায় সময় অবগুণ্ঠনরত, আর সে পল্লব রাজকুমার ধ্রুবকের সাথেই উদ্যানে আসে। তার সাথে একাকী আর কথা বলার সুযোগ পায় না বিলয়। উল্লসী যখন অন্ধ রাজকুমার ধ্রুবকের হাত ধরে তার সাথে উদ্যানে হাঁটে, তখন বিলয়ের এত বিরক্তি বোধ হয় সেটা দেখে। কাশী রাজপরিবারের মতো এই পল্লব বংশ তার ও তার পিতার চিরশত্রু। তার পিতাকে হত্যা করেছে পল্লব সেনারা। অবশ্য তার পিতার জন্য আজ পল্লব রাজকুমার ধ্রুবক অন্ধ। তাদের দস্যু গোষ্ঠীকে দমন করতে গিয়ে বিলয়ের চোখের সামনে তার পিতা উবলয়ের তরবারির আঘাতে পল্লব কুমার ধ্রুবকের চোখে গভীর ক্ষত হয়ে যায়। সেই ক্ষতচিহ্ন ঢাকতে ধ্রুবক তার 2 চোখ লাল রঙের বস্ত্রখণ্ড দ্বারা বেঁধে রাখে। আর এই অন্ধ পল্লব কুমার জানেও না সে যার হাত ধরে উদ্যানে হাঁটে সে তার নিজের স্ত্রী নয়। বিলয় ভাবে সেও কি আগে জানতো রাজকুমারী প্রমুগ্ধার প্রকৃত পরিচয়? এবারে তাকে সেটাই উল্লসীকে জানাতে হবে। তার সুযোগ দস্যুপতি বিলয় খুঁজতে লাগলো। কয়েকদিন হলো উল্লসী লক্ষ্য করছে রাজ উদ্যানের এক নতুন মালি তাকে অদ্ভুতভাবে দেখে। সে কুমার ধ্রুবকের সাথে যখন উদ্যানে বিচরণ করে, তখন এই মালি প্রায় তাদের অনুসরণ করে। এতে উল্লসী বেশ অস্বস্তি বোধ করে। তার কয়েকবার মনে হয়েছে এই মালি হয়তো কিছু বলতে চায়, কিন্তু এক সামান্য মালির তার সাথে বা রাজকুমার ধ্রুবকের সাথে কি প্রয়োজন থাকতে পারে? উল্লসী একদিন রাজকুমার ধ্রুবকের সাথে তার হাত ধরে উদ্যানে চলতে চলতে লক্ষ্য করল সেই নবনিযুক্ত মালি তাদের অনুসরণ করছে। উল্লসীর যেন অস্বস্তি একটু বেড়ে গেল। এবারে হঠাৎ রাজকুমার ধ্রুবক চলা থামিয়ে উল্লসীর হাতে একটু চাপ দিয়ে বলল, কি হয়েছে রাজকুমারী? উল্লসী কিছু উত্তর দেবার আগেই সেই মালি তাদের সামনে এসে তার হাতে ধরা একগুচ্ছ চন্দ্রমল্লিকা ফুল উল্লসীর দিকে বাড়িয়ে দিয়ে কুমার ধ্রুবককে উদ্দেশ্য করে বলল, কুমার, আপনার জন্য এই সুন্দর পুষ্প এনেছি, কিন্তু দুর্ভাগ্যবশত আপনি এই পুষ্পের সৌন্দর্য দেখতে পাবেন না। যেমন আপনি আপনার স্ত্রীর প্রকৃত রূপ দেখতে পাচ্ছেন না। আমি কি এই পুষ্প আপনার স্ত্রীর হাতে দিতে পারি? উনি এই পুষ্পের সৌন্দর্য বর্ণনা করে বলবেন আপনাকে। একটু হেসে কুমার ধ্রুবক বলল, তুমিই বর্ণনা করো এই পুষ্পের সৌন্দর্য। সে তখন উল্লসীকে দেখতে দেখতে বলল, এর প্রকৃত রূপ কি বলবো, যেন উল্লসিত পুষ্প রাশি, যাকে বলে উল্লসী। শেষের উল্লসী শব্দটা বিলয় এত আস্তে উচ্চারণ করল সেটা কেবল উল্লসী শুনতে পেল। আর শুনেই সে অবগুণ্ঠনের মধ্যেই কেঁপে উঠল। তার এমন ভাব লক্ষ্য করে বিলয় বুঝতে পারল তার কার্য সাধন হয়ে গেছে, বাকিটা পরে হবে। সে উল্লসীর পায়ের কাছে চন্দ্রমল্লিকা ফুলের গুচ্ছ রেখে প্রণাম করে চলে গেল। উল্লসী নিশ্চল দাঁড়িয়ে তার অবগুণ্ঠন একটু সরিয়ে সেই মালিকে দেখল। শেষ রাত্রে হঠাৎ দুঃস্বপ্ন দেখে শয্যা ছেড়ে উঠে বসল উল্লসী। সর্বাঙ্গ ঘর্মাক্ত সিক্ত হয়ে সে ভেবে স্থির করল আর নয়, এবার সে পল্লব রাজকুমারকে সব সত্যি জানিয়ে দেবে। উল্লসী নিজের কক্ষ থেকে বেরিয়ে পল্লব রাজকুমার ধ্রুবকের কক্ষের দিকে পা বাড়ালো। সাথে সাথে তার পা থেমে গেল। তাকে পেছন থেকে হাত ধরে কে যেন টেনে ধরছে। পিছন ফিরতেই সে তার হাত বাঁধা অবস্থায় দেখল, আর সে সামনে যাকে দেখল তাকে সে রাজ উদ্যানে এর আগে দেখেছে। এই সেই নবনিযুক্ত মালি। উল্লসী একটু ভয় পেয়ে তাকে প্রশ্ন করল, কি চাও? কি চাও তুমি? আমাকে আমাকে এভাবে বাঁধলে কেন? মালিরূপী দস্যু দলপতি বিলয় এবার আসল বেশে এসে উল্লসীকে বলল, নিজের স্ত্রীকে স্বস্থানে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। তোমার স্থান এই পল্লব মহলে নয় উল্লসী। এখানে কাশী রাজকুমারীকে আসতে দাও। উল্লসী চমকে প্রদীপের আলোয় সেই মালিকে দেখে প্রায় আর্তনাদ করে বলল, তুমি কে? নিজের স্বামীকে চিনতে পারলে না? বিলয়? অস্ফুটে উচ্চারণ করে উল্লসী আরো চমকে উঠল। বিলয় তার হাত বাঁধা অবস্থায় উল্লসীর হাত ধরে মহলের পিছনের দ্বার দিয়ে তাকে নিয়ে যেতে যেতে বলল, এই তো ঠিক চিনতে পেরেছ। আমার সাথে তুমি এখন দশাশ্বমেধ ঘাটে যাবে। পল্লব মহলের পিছনের দ্বার দিয়ে
যেই নদী গেছে সেখানে নৌকা বাঁধা আছে। সেই নৌকা করে আমি আর তুমি দশাশ্বমেধ ঘাটে যাব রাত শেষ হতে না হতেই। সেখানে ঘাটে কাশী রাজকুমারী প্রমুগ্ধা অপেক্ষা করছে। আমি আমার লোক দিয়ে তাকে আগেই সংবাদ পাঠিয়েছি। তুমি দশাশ্বমেধ ঘাটে যেই নৌকাতে যাবে সেই নৌকাতে রাজকুমারী প্রমুগ্ধাকে নিয়ে আমি ভোর হবার আগেই তাকে পল্লব মহলে পৌঁছে দেব। তোমরা নিজের নিজের স্থানে যথাসময়ে ফিরে যাবে। এই পল্লব রাজমহলের কেউ তোমার প্রকৃত পরিচয় এখনো জানে না। সেটা আমি এই মহলের মালির কাজে নিযুক্ত হবার পরে জেনে গেছি। এখন চলো। যাব না, যাব না। আমি পল্লব কুমারকে ছেড়ে কোথাও যাব না। আমার হাতের বাঁধন খুলে দাও তোমরা। উল্লসী উত্তেজিত স্বরে এটা বলেই দাঁড়িয়ে পড়ল। দস্যুপতি বিলয় অবাক চোখে তাকে দেখে বলল, একই বালখিল্য আচরণ। তুমি ভালো করে জানো তোমার প্রকৃত পরিচয় কি। পল্লব রাজকুমার অন্ধ, তাই সে তোমার প্রকৃত রূপ চিনতে পারেনি। কিন্তু কোনো একদিন তোমার প্রকৃত পরিচয় প্রকাশ পাবেই। আমি এসেছি তোমাকে সাহায্য করতে। আমার সাথে চলো। বললাম তো আমি তোমার সাথে যাব না। আমি পল্লব কুমারকে ছেড়ে কোথাও যাব না, কারণ আমি তাকে ভালোবাসি। আর আর আমি সব সত্য জানাতেই তার কক্ষে যাচ্ছিলাম, আর তার আগেই তুমি আমার পথ রোধ করলে। আমার হাতের বাঁধন খুলে দাও। আমি পল্লব কুমারের কক্ষে যাব। উল্লসী বাধা দেবার আগেই বিলয় তার মুখ একটা বস্ত্রখণ্ড দিয়ে শক্ত করে বেঁধে তাকে প্রায় জোর করে ধরে পেছনের দাঁড় দিয়ে বের করে নৌকায় উঠে গেল। রাতের ঘন অন্ধকার ভেদ করে নৌকা যখন দশাশ্বমেধ ঘাটের পথ ধরল, দূরে অন্ধকারে মিলিয়ে যাওয়া পল্লব রাজমহলের দিকে তাকিয়ে মুখ হাত বাঁধা অবস্থায় উল্লসী অসহায়ভাবে ভাবছিল এইভাবে যে তাকে পল্লব কুমার ধ্রুবকের থেকে দূরে হয়ে যেতে হবে। সে অনুমান বা কল্পনা সে কখনোই করেনি। বিবাহ তার ভুল ব্যক্তির সাথে হলেও সেই অন্ধ রাজকুমারকে সেই প্রথম দেখা থেকেই মনে মনে ভালোবেসে ফেলেছে। তার সেই ভালোবাসা থেকে তাকে দূর করে দূরে নিয়ে যাচ্ছে তার প্রকৃত স্বামী। সত্যি বড় বিচিত্র এই ভাগ্য। হাত মুখ বাঁধা অবস্থাতেই উল্লসীকে দশাশ্বমেধ ঘাটে নৌকা থেকে জোর করে নামিয়ে ঘাটের সোপানের কাছে দাঁড়িয়ে রয়েছে রাজকুমারী প্রমুগ্ধা। তাকে দেখে দস্যু দলপতি বিলয় বলে উঠল, রাজকুমারী প্রমুগ্ধা, শীঘ্র নৌকাতে ওঠো। সূর্য উদয়ের আগে তোমাকে পল্লব মহলে পৌঁছে দিয়ে আমাকে আবার ফিরে আসতে হবে। দশাশ্বমেধ ঘাটের সোপানে শেষ রাত্রির অন্ধকারে দুই কন্যা দাঁড়িয়ে পরস্পরকে অস্পষ্ট দেখছিল। কেউ লক্ষ্য না করলেও সেই নিস্তব্ধ রাত্রি সাক্ষী ছিল সেই মুহূর্তে কাশীর রাজকুমারী ও তরবারি কলা জানা সেই সাধারণ কন্যা দুজনেরই চোখ ছিল অশ্রুপ্লাবিত। দস্যুপতি বিলয় দেখল তার বলা সত্ত্বেও কাশী রাজকুমারী তার স্থান থেকে নড়ল না। সে এবারে উচ্চ স্বরে বলল, শীঘ্র নৌকাতে এসো রাজকুমারী। আমার অপেক্ষা করার মতো ধৈর্য ও সময় নেই। এবারেও কাশী রাজকুমারী ঘাটের সোপানে নিশ্চল দাঁড়িয়ে রইল। দস্যুপতি বিলয় এবারে উল্লসীকে নিয়ে সোপান দিয়ে উঠে একটু এগিয়ে আসতে অস্পষ্ট অন্ধকারের মধ্যে দেখল কাশী রাজকুমারী প্রমুগ্ধার গলার কাছে কি যেন একটা চিকচিক করছে। বিলয় আরও এগিয়ে এসে একটু স্পষ্টভাবে দেখল সেই চিকচিক বস্তুটি তরবারি আর কাশী রাজকুমারীর দুই হাত উল্লসীর মতো বাঁধা। বিলয় প্রায় উচ্চ কণ্ঠে বলল, কে তোমাকে বেঁধেছে? কার এত সাহস? রাজকুমারী প্রমুগ্ধা কিছু বলল না। পরিবর্তে এক পুরুষ কণ্ঠ প্রমুগ্ধার পেছন থেকে তরবারি হাতে বলে উঠল, কার এত সাহস যে আমার স্ত্রীকে বাঁধে, তার অমতে দশাশ্বমেধ ঘাটে নিয়ে আসে? বিলয় আর উল্লসী প্রবল বিস্ময়ে সোপানের দিকে চেয়ে দেখে কাশী রাজকুমারীর পাশে তরবারি হাতে দাঁড়িয়ে আছে পল্লব রাজকুমার ধ্রুবক। তাদের আরও যা দেখে বিস্ময় জাগে তা হলো পল্লব কুমারের চোখে বস্ত্রখণ্ড বাঁধা নেই, আর সে এমন অবলীলায় তরবারি ধরে আছে সেভাবে অন্তত কোনো দৃষ্টিশক্তিহীন ব্যক্তি তরবারি ধরতে পারে না। তাছাড়া উল্লসী অন্ধকারের মধ্যেও আরও লক্ষণ করল পল্লব রাজকুমার ধ্রুবক সরাসরি বিলয়ের দিকে তাকিয়ে আছে। এই দৃষ্টি অন্তত এক দৃষ্টিহীনের নয়। তবু বিলয় যেন সন্দেহ নিরসন করতে বলে উঠল, তুমি কি দেখতে পাও পল্লব কুমার? পাই, তবে আংশিক। তোমার আর তোমার পিতার কল্যাণে আমার একটি চোখ গুরুতর আঘাত লেগে নষ্ট হয়ে যায়, কিন্তু আরেকটি চোখ রক্ষা পায়।
যদিও এটা আমার বৈদ্য পিতা ছাড়া আর কেউ জানে না, আমি আমার দুই চোখই বস্ত্রখণ্ড দ্বারা বেঁধে রাখি, এই কারণে যাতে আমার এক চোখ ঠিক আছে এটা আর কেউ জানতে না পারে। এছাড়া আমি চেয়েছিলাম সম্পূর্ণ দৃষ্টিশক্তিহীনদের মতো জীবনযাপন করব। এমনকি আমি গোপনে তরবারি বিদ্যা চর্চাও করি, চোখে রক্তবর্ণের বস্ত্রখণ্ড বেঁধে, যাতে ভবিষ্যতে কখনো তোমার সাথে পুনরায় সাক্ষাৎ হলে চোখ বন্ধ করেও তোমাকে হত্যা করে আমার চোখে বাঁধা বস্ত্রখণ্ডের রঙে তোমার দেহে রক্ত স্রোত বইয়ে প্রতিশোধ নিতে পারি। আজ সেই দিন উপস্থিত, দস্যু বিলয়। তার মানে তুমি আগের থেকেই সব জানতে কুমার? পল্লব রাজকুমার ধ্রুবক তরবারি হাতে দশাশ্বমেধ ঘাটের সোপান লাফিয়ে অতিক্রম করে তার আর উল্লসির দিকে এগিয়ে এসে বলল, হ্যাঁ, আমি সব জানি। উল্লসী যে কাশী রাজকুমারী নয়, সেই থেকে তোমার পল্লব রাজমহলে আগমন ও তোমার তাকে গোপনে কাশী নিয়ে যাবার পরিকল্পনা সব জানি। তাই তো তোমার আগেই আমি এক পরিকল্পনা করে এই দশাশ্বমেধ ঘাটে এসে কাশী রাজকুমারীকে বন্দি করি। আর এখন তোমাকে হত্যা করলেই এই অধ্যায় ও আমার প্রতিশোধ সমাপ্ত হবে। এই কথা বলা মাত্রই পল্লব রাজকুমার ধ্রুবক তার তরবারি নিয়ে দস্যুপতি বিলয়ের দিকে কোনো বাধার তোয়াক্কা না করে ছুটে গেল। রাজকুমার ধ্রুবকের আশ্চর্য দক্ষতা দেখে বিলয় খানিকক্ষণ অবাক হয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু পর মুহূর্তে তার যেন মতি ফিরে এলো। একেবারে শেষ মুহূর্তে ধ্রুবকের প্রচণ্ড আঘাত থেকে সে যেন নিজেকে রক্ষা করল। বিলয়ের রাগ যেন আরও তীব্র হয়ে উঠল। সে এবার ধ্রুবকের তরোয়ালের প্রতিরোধ করে তাকেই এলোপাথারি আক্রমণ করলো। দুজনের লড়াই যেন তুমুল হয়ে উঠল, প্রতিশোধ আর আত্ম অহংকারের প্রবল লড়াই। এবার বাধ্য হয়েই সেখানে উপস্থিত দুই কন্যা একসাথে চিৎকার করে উঠল। উল্লসীর মুখ বাধা থাকায় সে শুধু ঘুমাতে লাগলো। রাজকুমারী প্রমুগ্ধা বলল, বন্ধ করো। এরকম হঠাৎ করে বাধা পেয়ে রাজকুমার ধ্রুবক ও বিলয় থেমে গেল। তারা দুজনেই প্রথমে দুই কন্যার হাতের বাঁধন খুলে দিল। দস্যুপতি বিলয় কাশী রাজকুমারী প্রমুগ্ধার হাতের বাঁধন খুলে দিল। রাজকুমার ধ্রুবক উল্লসীর মুখ ও হাতের বাঁধন খুলে দিল। এরপরে বিলয়কে নির্দেশ করে রাজকুমারী প্রমুগ্ধা পল্লব কুমার ধ্রুবককে বলল, আমি ওকে ভালোবাসি, ওর প্রাণ ভিক্ষা চাইছি আপনার কাছে কুমার। পল্লব রাজকুমার ধ্রুবক কিছু বলার আগেই দস্যুপতি বিলয় অবাক বিস্ময় চোখে রাজকুমারী প্রমুগ্ধাকে দেখে বলল, আগে বলনি কেন? কিন্তু তুমি যে কাশীর রাজকুমারী আর আমি এক দস্যু, আমাদের মিলন কি করে সম্ভব? যেভাবে এক রাজকুমারের সাথে এক তরবারি খেলা দেখানো কন্যার মিলন হওয়া সম্ভব, সেভাবে রাজকুমারী ধ্রুবক উল্লসীকে দেখে কাশী রাজকুমারীকে উদ্দেশ্য করে বলল, রাজকুমারী প্রমুগ্ধা, তোমার ভালোবাসাকে সম্মান জানিয়ে আমি আমার তরবারি সরিয়ে নিলাম তোমার ভালোবাসা থেকে। কিন্তু তোমার সেই ভালোবাসার জন কি আমাকে আর উল্লসীকে তার তরবারির আক্রমণ থেকে মুক্ত করবে? দস্যুপতি বিলয়ের সাথে সাথে তার তরবারি দশাশ্বমেধ ঘাটের সোপানে ফেলে ভাব গম্ভীর স্বরে বলল, জন্ম থেকে দস্যু বৃত্তির সাথেই পরিচিত আমি। প্রকৃত ভালোবাসা কি জানতাম না। আজ কেউ আমাকে ভালোবেসে আমার জন্য প্রাণ ভিক্ষা চেয়েছে, তাও সে সাধারণ কেউ নয়, স্বয়ং কাশীর রাজকুমারী। আমি তার ভালোবাসাকে স্বীকৃতি দিলাম। আজ থেকে আমি দস্যু বৃত্তি ত্যাগ করলাম। কাশী রাজকুমারী প্রমুগ্ধা আর উল্লসী লাজুক হেসে রাতের শেষ অন্ধকারে তাদের প্রিয়তমদের দেখতে লাগলো। তারাও তাদের প্রিয়তমাকে পরম প্রেমের দৃষ্টিতে দেখছে। কাশীর এই দশাশ্বমেধ ঘাটের কোল ঘেঁষে প্রভাতের সূর্যের আলো উঠল। সেই সূর্যের আলোয় কাশী রাজকুমারী প্রমুগ্ধার হাত ধরে বিলয়ের সঙ্গে কাশী রাজমহলের দিকে গেল। কাশী রাজকে সব সত্য জানিয়ে তারা একে অপরের সাথে ভবিষ্যৎ জীবনে থাকার প্রতিশ্রুতি গ্রহণ করার অঙ্গীকার নেবে। পল্লব রাজকুমার ধ্রুবকের হাত ধরে উল্লসী দশাশ্বমেধ ঘাটে বাঁধা সেই নৌকাতে উঠল, যাতে করে বিলয় তাকে তার অনিচ্ছায় এখানে আনে। এবারে সে স্বেচ্ছায় তার প্রিয় সান্নিধ্যে চলেছে। উল্লসী দশাশ্বমেধ ঘাটের জলে রক্তিম বর্ণের সূর্যের আভা দেখতে দেখতে রাজকুমার ধ্রুবকের হাত ধরে বলল, তুমি যে দেখতে পাও সেটা আমার সন্দেহ হয়েছিল। তোমাকে অনেকভাবে নিরীক্ষণ করেছি, নানাভাবে পরীক্ষাও করেছি, তাও তোমার সত্য বুঝতে পারিনি। একটু হেসে রাজকুমার ধ্রুবক উল্লসীর কপালের উপরে উড়ে আসা চুল হাত দিয়ে সরিয়ে দিয়ে তার প্রিয়ার মুখ নিরীক্ষণ করতে করতে বলল, তুমি যে সেই চেষ্টা করছিলে বুঝতে পারছিলাম। আরেকটু হলে আমার সত্য উদ্ঘাটিত হয়ে যাচ্ছিল তোমার সামনে।
তাই সেদিন উদ্যানে ইচ্ছা করে সেই পিপীলিকা দংশন সহ্য করি, যাতে তোমার সন্দেহ নিরসন হয় আর তুমি আমাকে প্রকৃত অন্ধ মনে করো। আমি কিন্তু তোমাকে বিবাহের রাত্রে, যখন তুমি নিদ্রা গেলে, তোমার অজান্তেই নিজের চোখ থেকে বস্ত্রখণ্ডের বাঁধন খুলে তোমায় সেদিন অনেকক্ষণ ধরে দেখে গেছিলাম। আমি জানতাম তুমি কাশী রাজকুমারী নও, কিন্তু তাও তোমাকে প্রত্যাখ্যান করতে পারিনি। সেই থেকে তুমি আমার হৃদয় মন্দিরে আমার প্রেম হয়ে রয়ে গেলে উল্লসী। ঠিক করেছিলাম যে সঠিক সময় এলে তোমাকে সত্য জানিয়ে দেব যে আমি সম্পূর্ণ অন্ধ নই। আমিও কতবার ঠিক করেছি তোমাকে সত্য জানিয়ে দেব, কিন্তু তোমাকে হারাবার ভয়ও পেয়েছি। এখন তো আমাকে পেয়েছো। তোমাকে আমি আজীবন সুখী রাখবো উল্লসী, আমার হৃদয়ের রানী করে রাখবো। লজ্জায় রাঙা হয়ে হেসে উল্লসী পল্লব কুমার ধ্রুবকের হাতে চুম্বন করল। পরিবর্তে পল্লব কুমারও যখন তার প্রেয়সীকে চুম্বন করল তার রক্তিম ওষ্ঠ প্রান্তে, উল্লসী তখন আরও লজ্জা পেয়ে দশাশ্বমেধ ঘাটে সদ্য উদিত প্রভাতের সূর্যের ন্যায় রক্তিম বর্ণ ধারণ করল তার মুখমণ্ডল। কাশীর দশাশ্বমেধ ঘাট ছাড়িয়ে তাদের নৌকা পল্লবপুরীর দিকে উজানের টানে বয়ে চলল। যেই দশাশ্বমেধ ঘাট কিছুক্ষণ আগে সাক্ষী ছিল দুটি প্রেম কাহিনীর। দশাশ্বমেধ ঘাটের জলের ধারা যেন সেই প্রেম গাথার টানে বয়ে চলল। নৌকা থেকে দূর হতে দশাশ্বমেধ ঘাটের পাড়ের মন্দিরে দেব অর্চনার ঘণ্টার ধ্বনি বেজে উঠল। শেষ হলো আজকের গল্প পদ্মরাগের কলমে দশাশ্বমেধ। গল্প পাঠে ও পল্লবরাজের ভূমিকায় সমীরণশীল, উল্লসীর ভূমিকায় পূজা সুর, রাজকুমারী প্রমুগ্ধার ভূমিকায় কঙ্কা বণিক, বিলয়ের ভূমিকায় দিব্যেন্দু গোস্বামী, বসুনন্দা ও অন্যান্য নারী চরিত্রে সৃজিতা সাফুই, প্রচ্ছদ নির্মাণে রৌনক মণ্ডল, আবহ নির্মাণে সায়ক পাল ও টিম অ্যানোনিমাস, প্রচার সহযোগিতায় সায়ন দে ও আয়ুষ কারার, পরিচালনায় সমীরণশীল, সহপরিচালনা রাজকুমার ধ্রুবকের ভূমিকায় এবং গল্পের সূত্রধর আমি সোহম। গল্পটি আপনাদের ভালো লাগলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক ও হাইপ করার মাধ্যমে আমাদের পাশে থাকুন। আবার ফিরে আসব আগামী পর্বে। ততক্ষণ শুনতে থাকুন গল্প, কথা ও কাহিনী।